আজ থেকে ঠিক ২০ বছর আগে নিজের জন্মভূমি ছেড়ে একটা বিশেষ কারণে সুদূর আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন ইমতিয়াজ চৌধুরী। এর মধ্যে অনেকবার তার মন টানলেও বিভিন্ন ব্যস্ততায় ফেরা হয়ে ওঠেনি আর। তবে দেশের মাটিতে ছোট থেকে যাদের সাথে তার বেড়ে ওঠা, তাদের তিনি ভুলেনি কখনো। আর তার প্রমাণ দিতেই এতগুলো বছর পরও তিনি পা রেখেছেন বাংলাদেশে। তার প্রথম সন্তান শাওনের বয়স যখন ৭, তখনই নিজের খুব কাছের বন্ধুর মেয়ের সাথে শাওনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখন তার মনে হয়েছে কথা রাখার সময় হয়েছে, তাই নিজের সপরিবারে ফিরেছেন। স্ত্রী সালেহা, বড় ছেলে শাওন, ছোট ছেলে ওয়ালিদ আর একমাত্র মেয়ে অ্যালিসা। সাথে আরও একজন বন্ধুর ছেলে দিও আছে। বাংলাদেশ দেখার শখ থেকেই সে সাথে এসেছে। কোনো একটা কারণে বেশ বিরক্ত সালেহা। চোখে মুখে অনীহা নিয়ে গাড়ির সিটে বসে আছেন তিনি। ওয়ালিদও মায়ের পাশে বসে তখন থেকে উসকুস করছে। এক সময় অলস ভঙ্গিতে মাথা এলিয়ে দিল মায়ের কাঁধে। বলল, মম, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি শুধুমাত্র একটা মেয়েকে বিয়ে করার জন্য, আর সেটা কোনো শহর না, একটা গ্রামে। আর একটা গ্রামের মেয়ের সাথে ভাইয়ের বিয়ে হবে সেখানে? সিরিয়াসলি? ভাইয়ের কথায় পেছনের সিটে বসা শাওন মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। সালেহা মুখ ঘুরিয়ে অভিমানের স্বরে বললেন, এটা তোর বাপকে বল। ওনার মাথা খারাপ হয়েছে, কি মন্ত্রণাই কি করে কারো সঙ্গে কথা দিয়ে রেখেছেন, সেটা আমার ছেলেদের উপর চাপাচ্ছে। ওয়ালিদ শোনা, তুই তো কিছু কর যাতে বিয়ে ভেঙে যায়। গাড়ির ভিতরে সবার মুখে চাপা হাসি। সামনের সিটে বসা ইমতিয়াজ উত্তেজিত হয়ে পেছন ঘুরে বললেন, তোমার ছেলের মুখ আমি ভেঙে দেব। তোমরা মা ছেলে মিলে আমাকে পাগল করে দেবে দেখছি। আর ওয়ালিদ, ওখানে গিয়ে কিছু গড়বড় যেন না করা হয়, নয়তো দেখিস আগামী 3 মাস তোর হাত খরচ বন্ধ করে দেব। ও ড্যাড, সেই পুরনো ডায়লগ আর কত শোনাবে? আমি তো আসতেই চাইনি, তোমরাই জোর করেছো। ভাই বলে তোমার সব কথা মেনে নিয়েছি। আমি হলে নো ওয়ে। আর আমি বেশি দিন ওখানে থাকতে পারবো না মম, তোমার হাজব্যান্ডকে বলে দিও। ইমতিয়াজ চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন। তুই থাকবি না, তোর বাপ থাকবে। হ্যাঁ, বাপ থাকলে থাকতে পারে। ওয়ালিদ অতি স্বাভাবিকভাবে গলায় ঝুলানো হেডফোন কানে ফের টেনে দিল। ইমতিয়াজ চৌধুরী আর কথা বাড়ালেন না, কারণ তিনি জানেন এখন কিছু বলেও লাভ হবে না। এই পিতৃতন্ত্র ও সন্তানীয় বিদ্রুপের মধ্যে শাওন মৃদু হাসল। ওয়ালিদের ও ইমতিয়াজের খুনসুটি সবসময় চলতেই থাকে। শাওন নীরবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শেষমেশ বিয়েটা কি তাকে করতেই হবে? ইমতিয়াজ চৌধুরী আসার খুশিতে তালুকদার বাড়িতেও সকাল থেকে চলছে তোড়জোড়। তালুকদার বাড়ির বড় কন্যার সাথেই বিয়ে ঠিক হয়ে আছে শাওনের। নাম মৌ। বাড়ির সবার মধ্যে ব্যস্ততা থাকলেও মৌ বেশ আয়েশ করে ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে আছে, নিমগ্ন, পায়ে নীল পালিশ লাগাতে। তার কিছুটা দূরত্বে রাখা ফুলদানি পরিষ্কার করতে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এমনভাবে সেজেগুজে বেড়াচ্ছিস যেন মনে হচ্ছে বিদেশ থেকে তোর বর আসছে। একটা ড্রাইভারের মেয়ে এত বিলাসিতা মানায় না। কথাটা কর্ণগোচর হতেই মুখটা কিছুটা মলিন হলো আভার। তবে একবারও মুখ তুলল না। এমন কথার তীক্ষ্ণ তীর সে বহুবার পেয়েছে, এখন আর ব্যথা হয় না। নীরবে কাজ করতে থাকা আভার মুখে অদ্ভুত শান্তি। এই নীরবতাই যেন মোয়ের রাগ আরও বাড়িয়ে দেয়। সে ক্ষিপ্ত স্বরে বলল, আজকাল তুই নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করেছিস নাকি? হুম, আমার কথা তোর কানে যাচ্ছে না? আভার বাবা ছিলেন আফতাব তালুকদারের সবচেয়ে বিশ্বাসী মানুষ। ড্রাইভার হলেও আফতাব চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বের। তাই যখন তিনি মারা গেলেন, আফতাব আভার সব দায়িত্ব নিলেন। নিজের মেয়ের মতো করেই বড় করেছেন। কিন্তু ঘরের অন্যরা আভাকে সহ্য করতে পারে না। তাদের চোখে আভা আজও কেবল ড্রাইভারের মেয়ে, একজন অনাহূত উপস্থিতি। বিশেষ করে মৌ, সে হিংসা করে আভার সৌন্দর্য এবং তার গুণগুলোকে। আভা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিচু স্বরে বলল, আসলে মৌ আপু, আজকে আমার কলেজে পরীক্ষা আছে, তাই সকালে একেবারে রেডি হয়েছি। তুমি ভুল ভাবছো। ঠিক তখনই পাশের দিক থেকে ভেসে এলো আমেনা বেগমের কণ্ঠ, আফতাব তালুকদারের স্ত্রী। বললেন, 9টা বাজতে চল বাবা, এবার বেরিয়ে যাওয়া, বাকি কাজ আমরা আর করিম দেখে নেবে। মৌ, তুই বরং উপরে যা, আমি ডাকলে আসবি কেমন? ওনারা এসে পড়বেন বলে। আভা মাথা নিচু করে বলল। জি যাচ্ছি আম্মা। পরীক্ষা শেষ করে তাড়াহুড়ো করে কলেজ থেকে বের হলো আভা। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছে,
যদি একদিন ওই বাড়িতে আর ফিরতে না হতো, কিন্তু শেষ পর্যন্ত ফিরতেই হয়, কারণ তার যাওয়ার আর জায়গা কোথাও নেই। জন্মের পর থেকে মা বাবাকে দেখেনি সে। মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। তার জীবনটা এতটা দুর্বিষহ না হলেও পারত। ভাবনার ভেতরেই ডুবেছিল আভা। হঠাৎ এক গাড়ির তীব্র শব্দ কানে এলো, আর আচমকা সরতে গিয়ে রাস্তার পাশে জমে থাকা কাদায় গিয়ে পড়ল সে। গাড়ি থামলো। ভেতর থেকে নেমে এলো শাওন, ওয়ালিদ, আলিসা আর দিও। কাদায় মাখামাখি এক মেয়েকে দেখে চমকে গেল তারা। মুখে এত কাদা যে চেনাই যায় না। দৃশ্যটা দেখে হু হু করে হেসে উঠল ওয়ালিদ। অ্যালিসা আর দিও তো ঠোঁট টিপে হাসছে। হাসি নেই শুধু শাওনের মুখে। আভার আগে ফুঁসে উঠে বলল, ননসেন্স লোক কোথাকার। একে তো আমার এই অবস্থা করেছেন, তার উপর আবার হাসছেন, লজ্জা করে না? শাওন এগিয়ে এসে বিনয়ী ভঙ্গিতে বলল, আম সরি মিস, আসলে দোষটা আমারই। আমি গাড়ি চালাচ্ছিলাম, বুঝতে পারিনি। প্লিজ সরি। ওয়ালিদ, বেয়াদবি বন্ধ করে পানি নিয়ে আয়। ওয়ালিদ তৎক্ষণাৎ ভাইয়ের আদেশে গাড়ি থেকে একটা 5 লিটারের পানির বোতল এনে আভার দিকে এলো। সে অনেক কষ্টে হাসি আটকিয়ে রেখেছে, সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ওয়ালিদ বোতল থেকে ধীরে ধীরে পানি ঢালতে লাগলো আভার মাথার উপর। আধা ধুয়ে যেতেই পরিষ্কার হয়ে উঠল মুখটা। ওয়ালিদের মুখের হাসি উবে গেল। অগ্নিদীপ্ত চোখে তাকিয়ে আছে আভা, যেন চোখ দিয়ে গিলে ফেলবে তাকে। ওয়ালিদ শুকনো একটা ঢোক গিলল। ওয়ালিদের অট্ট হাসির থামার নাম নেই। সেই কর্কশ হাসির প্রতিটি শব্দ আভার কানে বিষাক্ত তীরের মতো বিচ্ছিল। রাগে অপমানে আভার সারা শরীর রিরি করছে। লোকটা কতটা অহংকারী হলে নিজের ভুল স্বীকার না করে এভাবে উপহাস করতে পারে। আভা আর নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্র হাতে নিজের কাদা ভরা হাতটা সজোরে লেপে দিল ওয়ালিদের মসৃণ মুখে। অন্য হাতে থাকা কাদা ছুঁড়ে মারল তার জ্যাকেট লক্ষ্য করে। ওয়ালিদ স্তম্ভিত, বিমূঢ়। নিজের সঙ্গে ঘটে যাওয়া এই আকস্মিক আক্রমণ সে কল্পনাও করতে পারেনি। সম্বিত ফিরতেই সে চিৎকার করে উঠল, হোয়াট হ্যাভ ইউ ডান? হাউ ডে ইউ? আর ইউ? আভার ঠোঁটে বিজয়ী তৃপ্ত হাসি। বিদ্রুপের সুরে বলল, কি হলো, হাসি থেমে গেল যে? এখন হাসুন না, খুব তো হাসছিলেন। ওয়ালিদ উন্মাদের মতো চেঁচিয়ে বলল, তুমি আমার জ্যাকেটটা নষ্ট করে দিলে। ধারণা আছে তোমার এটা কত দামি? আর ইউ ক্রেজি? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শাওন দ্রুত এগিয়ে এলো। ওয়ালিদকে শান্ত করার চেষ্টা করে বলল, ভাই শান্ত হ। তোকে আমি নতুন জ্যাকেট কিনে দিব। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর আভার দিকে তাকিয়ে বিনীত স্বরে বলল, আপনার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ বিষয়টা এখানে শেষ করুন। আম সরি। আভা কোনো উত্তর দিল না। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তার কাঙ্ক্ষিত জিনিসটা। কিছুটা দূরে পড়ে থাকা ধুলো মাখা ব্যাগটা কুড়িয়ে নিল সে। জমানো কিছু টাকা বের করে হনহনিয়ে এগিয়ে গিয়ে ওয়ালিদের হাতের মুঠোয় জোর করে গুজে দিল। উপস্থিত সবাই তখন বিস্ময়ে বিমূঢ়। আভা শীতল কণ্ঠে বলল, এই নিন, এখানে 490 টাকা আছে। নতুন একটা জ্যাকেট কিনে নেবেন। সামান্য একটা পোশাক নিয়ে এত আস্ফালন করার কিছুই নেই। সেই দিনই বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য ঠিক এমন একটা জ্যাকেট 450 টাকায় কিনেছি। আপনাকে তো বরং 40 টাকা একটু বেশিই দিলাম। আর হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি আস্ত একটা পাগল। কথাটা শেষ করেই ব্যাগটা কাঁধে তুলে নিয়ে আভা উল্টো পথে হাঁটা দিল। এই বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরা অসম্ভব। তাই ঠিক করলো পাশেই বান্ধবীর বাসায় গিয়ে উঠবে। ওয়ালিদ হাতের টাকার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে বিড়বিড় করলো, হোয়াট? 450? সিরিয়াসলি? এতক্ষণ নীরব থাকা শাওন, দিও আর অ্যালিসা এবার আর হাসি চেপে রাখতে পারল না। হাসির রোলে যেন চারপাশ কেঁপে উঠল। শাওন তো হাসতে হাসতে প্রায় কুঁজো হয়ে যাওয়ার দশা। ওয়ালিদ অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকালো, কিন্তু তাতে ওদের হাসির মাত্রা আরো দ্বিগুণ হলো। বিরক্তিতে মুখ কুঁচকে জ্যাকেট থেকে কাদা ঝাড়তে ঝাড়তে ওয়ালিদ বিড়বিড় করল, তোদের সমস্যা কি? এটা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার জ্যাকেট ছিল, আর ওই মেয়েটা আমাকে 4,000 টাকা ধরিয়ে দিয়ে দেমাক দেখিয়ে চলে গেল। উফ, এই গ্রামের মানুষের রুচি। আর ভাই, তুমি তো ওকে এইভাবে বাঁচাচ্ছিলে যেন একেই তুমি বিয়ে করতে এসেছো। ছি, কি উৎকট গন্ধ, ওয়াক। শাওন হাসতে হাসতেই গাড়ির দিকে এগিয়ে গেল। পেছন ফিরে বলল, তোর মাথা পুরো ঘুরে গেছে। তাড়াতাড়ি আয়, আব্বু আম্মু টেনশন করবে। হাবিব তালুকদার পেশায় একজন ডাক্তার ছিলেন। চিকিৎসার পাশাপাশি তিনি ওষুধ নিয়ে গবেষণাও করতেন। জীবনের বেশিরভাগ সময় তিনি ল্যাবরেটরির সাদা দেয়ালে ভিতর কাটাতেন। তার প্রিয় দুই বন্ধু ইমতিয়াজ চৌধুরী ও আফতাব আহমেদ।
তিনজনের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ ও প্রাণবন্ত। আফতাবের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু বাকি দুইজন সবসময় তার পাশে দাঁড়াতেন। ইমতিয়াজ চৌধুরী যখন দেশে ছিলেন তখন হাবিবের একমাত্র সন্তান ছিল মানতাহা মৌ। সেই সময়ই দুই পরিবার ঠিক করে ফেলেছিল ভবিষ্যতে মৌয়ের বিয়ে হবে ইমতিয়াজের ছেলে শাওনের সঙ্গে। পরবর্তীতে হাবিবের আরও এক কন্যা সন্তান হয়, কিন্তু ছোট মেয়ের জন্মের পর থেকেই তার স্ত্রী আয়েশা ক্রমে অসুস্থ হয়ে পড়তে থাকেন। প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি কেউ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আয়েশার হয়েছে এক বিরল ও ভয়াবহ রোগ, ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনোসমনিয়া। রোগটি এমন যেখানে মানুষ ধীরে ধীরে ঘুমানোর ক্ষমতা হারিয়ে ফেলে। রাতও চোখ বন্ধ করলেও ঘুম নামে না, মন বিভ্রমে ভরে ওঠে, শরীর দুর্বল হয়ে যায় আর মানসিক ভারসাম্য ভেঙে পড়ে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই রোগের কোনো চিকিৎসা তখনও আবিষ্কৃত হয়নি। এই রোগে আক্রান্ত কেউ সাধারণত 18 থেকে 20 মাসের বেশি বাঁচে না। আয়েশা ছিলেন হাবিবের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। ভালোবেসে বিয়ে করেছিলেন তাকে। সেই প্রিয় মুখটিকে প্রতিদিন তিলে তিলে নিঃশেষ হতে দেখে হাবিব যেন পাগল হয়ে উঠলেন। দিনরাত এক করে ল্যাবে বসে থাকতেন তিনি। নানা পরীক্ষা, নানা গবেষণা, নিজের জ্ঞান, অভিজ্ঞতা, এমনকি ঘুম সব বিসর্জন দিয়েছিলেন একটিমাত্র লক্ষ্যে, কিভাবে আয়েশাকে বাঁচানো যায়। কিন্তু ভাগ্য তখনও নির্মম। সব চেষ্টা, সব ত্যাগ, সব প্রার্থনার পরও আয়েশাকে বাঁচানো সম্ভব হলো না। কিন্তু সেদিনের পরেও হাবিব থেমে যাননি। প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণাকে তিনি নিজের শক্তিকে রূপান্তরিত করেছিলেন। দিনরাত ল্যাবে পড়ে থেকেছেন, নিজের শরীর ভুলে গেলেন। শুধু একটি লক্ষ্য, এই রোগের প্রতিকার খুঁজে বের করা। অবশেষে দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রমে তিনি একদিন একটি ফর্মুলা তৈরি করেন। এমন একটি ফর্মুলা যা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনোসমনিয়া এর চিকিৎসা সম্ভব হতে পারত। কিন্তু যেখানে সৃষ্টির আলো জ্বলে সেখানে ধ্বংসের ছায়াও ঘনিয়ে আসে। হাবিবের সেই আবিষ্কারের খবর জানাজানি হতেই অজানা কিছু শক্তি নেপথ্যে নড়েচড়ে বসে। কেউ একজন বা একাধিক গোষ্ঠী যারা যে কোনো মূল্যে ফর্মুলাটা হাতে পেতে চায়। হাবিব বুঝতে পেরেছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, তবু তিনি থামেননি। তিনি চাইছিলেন ফর্মুলাটা তিনি কিছুতেই বাহিরে পাচার হতে দেবেন না। তারপর একদিন সকালে হঠাৎ খবর এলো হাবিব তালুকদার আর নেই। নিজের বাড়িতেই পাওয়া গেল তার নিথর দেহ। আর ঠিক পাশে অচেতন অবস্থায় পড়েছিল ছোট্ট মৌ। তার মাথাতে ছিল প্রচণ্ড আঘাতের চিহ্ন। টানা 3 মাস অজ্ঞান অবস্থায় থাকার পর অবশেষে মৌয়ের জ্ঞান ফেরে, কিন্তু সে হারিয়ে ফেলেছিল নিজের অতীত, নিজের স্মৃতি, নিজের পরিচয়। ডাক্তাররা কঠোরভাবে বলে দিলেন ওর উপর কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। আফতাব তখন সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে আর তার ভয়াবহ অতীতের কথা জানাবেন না। তিনি নিজেকে মৌয়ের বাবা হিসেবে পরিচয় দিলেন আর নিজের স্ত্রীকে মৌয়ের মা। সেই থেকেই মৌ তাদের ঘরে বড় হয়েছে, নিজের মেয়ের মতো। আজও আফতাব সত্যিটা বলতে পারেননি, আর বলতে চানও না। কথাগুলো বলতে বলতে আফতাবের গলা ধরে এলো, চোখ ভিজে উঠল। ড্রয়িং রুমে বসেছিলেন ইমতিয়াজ, সালেহা সহ আরও কয়েকজন। ঘর জুড়ে নেমে এলো গভীর নীরবতা। হাবিবের এমন পরিণতি শুনে ইমতিয়াজ স্থবির হয়ে গেলেন। কাঁপা কণ্ঠে বললেন, আর হাবিবের ছোট মেয়েটা, তার খবর কি? কোথায় সে এখন? আফতাব কিছুক্ষণ নীরব রইলেন, চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তারপর ভাঙা স্বরে বললেন, সেদিন হাবিবের সঙ্গে ছোট শিশুটিকেও ওরা ছাড়েনি। বাচ্চাটা আর বেশি নেই। বাড়ি ফিরতে আবার অনেকটা দেরি হয়ে গেল। বুক দুরু দুরু অবস্থায় পা টিপে টিপে গেট দিয়ে ভেতরে ঢুকেই তার রক্ত হিম হয়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছে অরণ্য, আফতাব তালুকদারের ছোট ভাইয়ের ছেলে অরণ্য। বয়সে আবার চেয়ে বড় হলেও তার দৃষ্টিতে সবসময় এক ধরনের অশুভ আর তীক্ষ্ণ আগ্রাসন থাকে। আভা স্পষ্ট বোঝে অরণ্যের তথাকথিত পছন্দ আসলে এক প্রকার অধিকার বোধের অত্যাচার, যা তাকে প্রতিনিয়ত কুঁকড়ে রাখে। উঠোনে গাড়ি ধোঁয়ার কাজ করছিল অরণ্য। আবাকে দেখে এসে ধীর লয়ে এগিয়ে এলো। আবার হৃদয় স্পন্দন বেড়ে গেল, শরীরটা অজান্তেই সংকুচিত হয়ে এলো ভয়ে। অরণ্য সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ স্বরে বলল, এত দেরি করে কোথা থেকে ফেরা হচ্ছে মহারানী? কলেজ তো একটা শেষ হয়েছে, বাড়ি ফিরতে 8 ঘন্টার বেশি লাগে। এতক্ষণ কোথায় ছিলি তুই? শেষের ধমকটা আভার কানে তপ্ত সিসার মতো লাগলো। নিজেকে কোনো মতে শক্ত করে শান্ত গলায় বলল, দেখুন অর্ণ ভাই, আমি কোথায় যাই বা না যাই সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন? আঙ্কেল জানতে চাইলে আমি ওনাকে বলবো সবটা। মুহূর্তেই অরণ্যের চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। এক ঝটকায় সে আভার হাতটা পেছনে মুচড়ে ধরল। যন্ত্রণায় কোকিয়ে উঠল আভা। অরণ্য দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, খুব পাখনা গাজিয়েছে না তোর? এই পাখনা ছাড়তে আমার 2 মিনিটও লাগবে না। কলেজে গিয়ে কার সাথে প্রীতি শুরু করছিস বল?
কোন নগরের সাথে দেখা করতে গিয়েছিলি? না হলে চাচ্চুকে এমন কিছু বলবো যে এই বাড়িতে তোর জায়গা হবে না। হেই অরণ্য, হঠাৎ ভেসে আসা এক গম্ভীর কণ্ঠে অরণ্যের হাতের বাঁধন আলগা হয়ে গেল। আভা ছিটকে সরে গিয়ে হাঁপাতে লাগলো, যেন এতক্ষণ শ্বাস নিতেই ভুলে গিয়েছিল সে। সামনে তাকিয়ে দেখলো হাসি মুখে এগিয়ে আসছে শাওন, কিন্তু আভাকে দেখা মাত্রই শাওনের পায়ের গতি স্লথ হয়ে গেল। কয়েক মুহূর্তে নীরবতা। চোখের সামনে ভেসে উঠল সেই কাদামাখার আগে মুখটা। হ্যাঁ, এ তো সেই মেয়েটাই। শাওনের ঠোঁটে একরাশ বিস্ময় আর কৌতুক মেশানো হাসি ফুটে উঠল। অরণ্য পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখে কৃত্রিম হাসি টেনে বলল। আরে শাওন, এসো এসো। কোনো দরকার? শাওন সামনের পার্ক করা একটা গাড়ির দিকে ইশারা করে বলল। হ্যাঁ, ওই গাড়িটার চাবি দরকার ছিল। আঙ্কেল বললেন তোমার কাছেই আছে। অরণ্য মাথা নেড়ে চটজলদি ভেতরে চলে গেল চাবি আনতে। অরণ্য আড়াল হতেই শাওনের সমস্ত মনোযোগ গিয়ে পড়ল আভার ওপর। সেই মেয়েটাকে এখন এই পরিবেশে একদম অন্যরকম লাগছে। শাওন মৃদু হেসে বলল। আপনি এখানে? হোয়াট আ গো ইনসিডেন্ট। এটা কি আপনার বাড়ি? আভা কিছুটা দ্বিধা আর জড়তা নিয়ে উত্তর দিল। না, আমার বাড়ি না, তবে আমি এইখানেই থাকি। ও ঠিক আছে, কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? আভা। হোয়াট আ সুইট নেম। আমি শাওন। বাই দ্য ওয়ে, আপনি কি কাঁদছিলেন? আভা জোর করে ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নাড়ল। না তো, তেমন কিছু না। আমি যাই তাহলে। হ্যাঁ শিওর। শাওন পথ ছেড়ে দাঁড়ালো। আভা পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে হইচই আর হাসির শব্দ ভেসে এলো। দিও আর ওয়ালিদ একে অপরকে ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসছে। হঠাৎ একটা বড় সড়ো হোঁচট খেয়ে ওয়ালিদের প্রায় আভার গায়ের উপর আছড়ে পড়তে যাচ্ছিল। শেষ মুহূর্তে সামলে নিয়ে মুখ তুলতেই যেন আকাশ থেকে পড়ল সে। বিস্ফোরিত চোখে চিৎকার করে উঠল। ইউ, 450 টাকা? ওয়ালিদের কণ্ঠে বিস্ময়ের সাথে একরাশ উপহাস মিশে। আভা থমকে দাঁড়ালো, মুখ তুলে তাকালো ওয়ালিদের দিকে। চোখে স্পষ্ট বিরক্তি। মন চাইছে ছেলেটাকে অনেক কিছু শুনিয়ে দিতে, কিন্তু নিজেকে সামলে নিল। যতই হোক এরা এই বাড়ির অতিথি। অতিথির সঙ্গে তর্ক মানে নতুন বিপদ। তাই নীরবে পাশ কাটিয়ে চলে গেল সে। ওয়ালিদ অবাক হয়ে তার চলে যাওয়া দেখল। মেয়েটার গাম্ভীর্য আর নীরবতার ভিতরে যেন কোনো অদ্ভুত অহংকার দেখতে পেল। হেসে উঠল, হালকা গলায় বলল। হে, হু আর ইউ? এই মেয়েটা কে ভাই? ঠিক তখনই অরণ্য ভেতর দিক থেকে বেরিয়ে এলো, হাতের চাবি। ঠোঁটের কোণে বিদ্রুপ মিশ্রিত হাসি টেনে বলল। তেমন কেউ না, আমাদের পুরনো ড্রাইভারের মেয়ে। কেন, কোনো সমস্যা হয়েছে কি? শাওন পাশে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে সবটা দেখছিল। অরণ্যের কথা শুনে হাত বাড়িয়ে চাবিটা নিল, তারপর ধীর কণ্ঠে বলল। না, তেমন কিছু না। ওয়ালেট দিও, চল একটু ঘুরে আসি। আভা বাড়ির ভিতর ঢুকতেই ড্রয়িং রুমের দোরগোড়ায় থমকে দাঁড়ালো। ঠিক সামনে আমিনা বেগম, মুখে কঠিন অভিব্যক্তি। তীক্ষ্ণ স্বরে তিনি বললেন। এতক্ষণে শেষ হলো তোর কলেজ? কোন রাজকার্য করছিলি শুনি? তুই ভালো করেই জানিস আজ বাড়িতে মেহমান আসবে। তারা তো অনেক আগেই এসে গেছে। সব রান্না বান্না আমি একাই করেছি। এখন থালা বাসনগুলো আমাকে ধুতে হবে, বিকেলের নাস্তাও দিতে হবে। এগুলো আমি একা একা কখন করব বলতে পারোস? আবার চোখ মাটিতে নেমে এলো। সকালে না খেয়ে বের হয়েছিল সে, এখন পেটের ভেতর খিদের আগুন জ্বলছে। কিন্তু অভিজ্ঞতাই জানে এ অবস্থায় কিছু বলা মানেই নতুন ঝড় ডেকে আনা। ঠিক তখনই রান্নাঘর থেকে উকি দিয়ে অমেলা বললেন। আপা, তুমি কখন একা সব করলে বলো তো? সব রান্না তো আমিই করলাম, খালি মাছের ঝোলটাই একটু নেড়েছিলে মনে হয়। মেয়েটা সকালে না খেয়ে বেরিয়েছে, এখনও নিশ্চয়ই কিছু মুখে দেয়নি। আগে ওকে দুমুঠো খেতে দাও, বিকেলের নাস্তা নিয়ে ভাবনা তোমার করতে হবে না, আবার আমি মিলে করে ফেলবো। অমেলার কথা শুনে আমিনা বেগমের মুখটা আরো গম্ভীর হলো। ছোট জায়ের এমন সোজাসাপটা বলা তার মোটেই ভালো লাগলো না। ঠোঁট বাঁকিয়ে বললেন। এমনভাবে তুই বলছিস যেন আমি ওকে না খাওয়াই রাখি। জন্মের পর থেকে তো আমিই খাইয়ে আসছি। এখন এমন করে বলছিস যেন আমি ওর শত্রু। মাথাটা ধরেছে আমার। অতিথিদের আপ্যায়ন যেন কোনো ত্রুটি না হয় তাই বললাম। তুই কি চাস আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক? ছোট। আভা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু স্বরে বলল। আমি এক্ষুনি সব থালা বাসন ধুয়ে দিচ্ছি চাচি আম্মা। আপনি চিন্তিত হবেন না, বিকেলের নাস্তা নিয়েও ভাববেন না।
আমি বরং আপনাকে আদা দিয়ে 1 কাপ চা বানিয়ে দিই, দেখবেন মাথাটা একটু হালকা লাগবে। আমিনার চোখে এক মুহূর্তের জন্য কোমলতা ফুটে উঠল। কণ্ঠটা নরম করে বললেন, একমাত্র তুই চাচি আমাকে বুঝিস মা, এত বাড়ির বাকি সবার সাথে আমি যেন শত্রু হয়ে গেছি। আর শোন, বাড়িতে শাওনের সাথে ওর ছোট ভাই আর ভাইয়ের এক বিদেশি বন্ধু এসেছে। তুই ওদের থেকে একটু দূরে দূরে থাকবি, বুঝলি? জোয়ান ছেলে, আর উপরে বিদেশি, বড় হয়েছে, না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায়। শেষ কথাটা বলেই তিনি ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়লেন। আভা নিঃশব্দে মাথা নাড়ল। এক ঝলক দৃষ্টিতে আমেনা বেগমকে দেখে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ওয়ালিদার দিয়েও ঘরে ঢুকতেই ইমতিয়াজ বিরক্ত মুখে তাকালেন। বললেন, শাওন কোথায়? তুই কেন আবার সাথে এই বাদরটাকেও টেনে এনেছিস? সালেহা কঠিন মুখে বিছানায় চুপচাপ বসে আছেন। ওয়ালিদ ভাবলেশহীন ভঙ্গিতে গিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখে মুখে দুষ্টুমি হাসি, সাথে সাথে দিওকে টান মেরে নিজের পাশে শুইয়ে দিল। দিওর মুখে দুষ্টু হাসি। সালেহা হেসে ফেললেন অজান্তেই। দুজনের মাথায় একসাথে আলতো করে হাত রাখলেন তিনি। ওয়ালিদ বলল, ও জাস্ট শাট আপ ড্যাড। ও তোমার বেস্ট ফ্রেন্ডের ছেলে হতে পারে, তবে আমার কলিজার বন্ধু। আমরা বেস্ট ফ্রেন্ড। ও আর আমি একে অপরকে ছাড়া চলি না। ও যেখানে আমি সেখানে, আমি যেখানে ও সেখানে, সেটা পার্টি হোক, ভার্সিটি হোক বা অন্য কোনো জায়গা, তাই না দিও? দিও খিলখিলিয়ে হেসে মাথা নাড়ল। একদম তাই। ইমতিয়াজ দাঁতে দাঁত চেপে তাকালেন দুজনের দিকে। তার বিদেশি খুব কাছের বন্ধুর ছেলে দিও। মা না থাকায় সালেহা তাকে একটু বেশি স্নেহ করে। দিও বেশিরভাগ সময় ওয়ালিদের সাথে তাদের বাড়িতেই থাকে। ইমতিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, উজবুক দুইটা জাহান্নামেও একসাথেই যাবে। দিও হাসতে হাসতে কণ্ঠে আড়ষ্ট বোধ রেখে বলল, এই অভিশাপ দেওয়া বন্ধ করো তো আঙ্কেল, কারণ তুমি ভালো করেই জানো এতে আমাদের কিছু যায় আসে না। শুধু নিজের ব্লাড প্রেশার বাড়াও। শাওন ভাই আসছে 5 মিনিটেই। ওই মুহূর্তে শাওন দরজা ঠুলে ঘরে ঢুকলো। ইমতিয়াজের বিরক্ত মুখের দিকে একবার তাকালো। তার চোখে জায়গা করে আছে তীব্র অনৈক্য ও হতাশা। ওয়ালিদার দিও ভাবলেশহীন ভঙ্গিতে খাটে শুয়ে খেলছে। খাটের অন্য পাশে সালেহা চুপচাপ মুখ ঘুরিয়ে বসে আছে। সালেহা চিন্তিত হয়ে বলল, কি বলছে আব্বু? সালেহা তড়িৎ কণ্ঠে বলল। তোর বাপের মাথা খারাপ হয়েছে। ইমতিয়াজ থমকে উঠে বললেন, তুমি চুপ করো। বিয়ের পর থেকেই তো তুমি আমাকে পাগল করে আসছো। শোনো, শাওন আমার বন্ধুর ব্যাপারে সব কথা তো তুই শুনেছিস। কোথায় ভেবেছিলাম এত বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হবে। 2 বন্ধু সহ পুরো পরিবার মিলিয়ে কত হাসি খুশি আনন্দ হবে। তোমার বিয়েটাও আমার বড় করে করব। কিন্তু কিছুই আর সম্ভব না। আমার এখানে আর মন টিকছে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা শেষ করে মেয়েটাকে নিয়ে আমেরিকায় চলে যেতে চাই। আমি ঠিক করেছি কালই তোমাদের এঙ্গেজমেন্ট সারিয়ে ফেলবো। এটা জানোয়ারের জন্যই তোমাকে ডেকে এনেছি। শাওন কিছুটা চুপ হয়ে গেল। মুখে অদৃশ্য হাজারো প্রশ্নের ছায়া। ওয়ালিদ ফোনের স্ক্রিনে চোখ রেখে অনর হাসি দিল। কি যেন জিজ্ঞেস করতে চাইছে, কাবু করতে চাইছে পরিস্থিতিকে। হালকা কণ্ঠে বলল, মারবে, ঠিক আছে, এত তাড়াতাড়ি মারার কি দরকার? ইমতিয়াজ দাঁতে দাঁত চেপে বললেন, তোকে মরবো, 9 লাখ অসভ্য। আমি কিন্তু তোমারই রক্ত। রক্তের নামে ব্লাড ক্যান্সার তুই। আমি বরং আফতাবকে জানিয়েছি। তিনি গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। ওয়ালিদার দিয়ে হো হো করে হাসছে। শাওন কেমন ভাবনায় ডুবে। চোখ রাঙানি দিল দুজনকে, কিন্তু তেমন কোনো ফল হলো না। শাওন দীর্ঘশ্বাস ফেলে টান পায়ে বেরিয়ে গেল। রাত প্রায় 11টা। দিও আর ওয়ালিদ চুপি চুপি ছাদে উঠে এলো। মৃদু বাতাসে চাঁদের হালকা আলো ছাদের মেঝেতে পড়ে চারপাশটা হালকা ঝকমক করছে। ছাদের একপাশে গাছ লাগানো, বেশ বেশ বড় হয়েছে সেগুলো। অরণ্যকে বলে মদের ব্যবস্থা করে নিয়েছিল তারা। বাড়ির লোক, বিশেষ করে ইমতিয়াজ যদি এসব জানতে পারে তাহলে ঝামেলা, তাই আড়ালে লুকিয়ে রেখেছিল। ছাদটা বেশ বড়, প্রশস্ত। ওয়ালিদার দিয়েও ছাদের মেঝেতে পা টাঙিয়ে বসে পড়ল। গ্লাসে ঢেলে খাওয়া শুরু করলো। একটা দীর্ঘ চুমুকের পরে দিয়েও হঠাৎ করে বলল, ভাই তুই কি কিছু শুনলি? ওয়ালিদ আরেক চুমুক ফেলে জবাব দিল, কি? কারো কান্নার আওয়াজ। তোর আবার কবে থেকে নেশা হতে শুরু করেছে? তাও এরকম কম দামের জিনিসে? ফালতু জিনিস ধরিয়ে দিয়েছে বেটা।
নেহাতি উপায় নেই দেখে খাচ্ছি, নইলে আমি আর চিনিস ছে। আরে ভাই আমি। দিও বলতেই হঠাৎ আবারও সে কান্নার আভাস কানে এলো। ওয়ালিদ স্পষ্ট শুনতে পেল। উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে তার মনে একটা অদ্ভুত অস্বস্তি জাগলো। দিও শুকনো কণ্ঠে বলল, এই ভাই, এত রাতে ছাদে কে কাঁদবে? জিন নাকি ভূত? ওয়ালিদ ঠোঁট ভাঁজ করে বলল, কি বাজে কথা বলছিস? দেখ, এমনিতে আমার অনেক শক্তি আছে, আমি একজন বক্সার ইয়ার। তবে আমি শুনেছি গ্রামে জিনপরি থাকে, তাই বলে প্রথম দিন কি তারা আমার সাথে দেখা করতে আসবে? এমনিতে তো সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু দিও চট করে উঠে দাঁড়ালো, ধমক দিয়ে বলল, চুপ কর তুই। এমনিতেই ভয় করছে, তার উপর তোর এসব বুলি। তোর গায়ে তো কত শক্তি, একটু গিয়ে দেখ তো ভাই। রিংয়ে কতজনকে তুই মেরে ম্যাশ পটেটো বানিয়ে ফেলেছিস। তুই বেস্ট ভাই। হয়েছে, আর তেল দিতে হবে না, তুই আমার সাথে চল। আবার আমি কেন? চুপচাপ চল। ওয়ালিদ ভেতরেও অচেনা এক উত্তেজনা কাজ করছে, কেন যেন ভয় লাগছে তার। দুজন মিলেই ছাদের এপার থেকে ধীরে ধীরে ওই আঙ্গিনার দিকের অন্ধকারে এগোতে লাগলো। ছাদের গাছপালাগুলো এতটাই ঘন হয়ে উঠেছে যে ছায়া পড়ে ওই দিকটা প্রায় অন্ধকারে ঢেকে গেছে। দুজনে একে অপরকে ধরে এগিয়ে গেল ওদিকে। কিছুটা যেতেই চাঁদের আলোয় ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য। সাদা পোশাক করা সাদা পোশাক পরা এক মেয়ে দোলনায় বসে আছে। খোলা চুলগুলো বাতাসে উড়ছে। ওয়ালিদের গলা শুকিয়ে এলো। দিও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? কে তুমি? মেয়েটা ঘাড় ফেরাতেই ওয়ালিদ চিৎকার দিয়ে চোখ বন্ধ করে বলল, এই জিন পরি, ছু ছু, আমার থেকে দূরে যাও। আমি কিন্তু সিঙ্গেল না, বুঝলে? আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, অনেক। আমার নিজেরও ঠিক নেই কয়টা এক্স আছে। তোমার সাথে কিচ্ছু হবে না, ছু 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 ছু। আমার কাছে আসবে না, দূরে যাও। হুস হুস। চোখ খুলুন আপনি। চেনা কণ্ঠ। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই দেখলো তার সামনে দাঁড়িয়ে আভা। পাশে দোলনায় বসা মেয়েটা হাসতে হাসতে ঘুরিয়ে পড়ছে। আভাও হেসে ফেলল। ওয়ালিদ হতভম্ব হয়ে বলল, 450, তুমি এত রাতে এখানে কি করছো? আর এই মেয়েটাকে? পরি না, মানে আমি বলতে চাচ্ছি তুমি কে? মেয়েটা হেসে বলল, আমি মৌয়াপার ছোট বোন মাইরা, নানু বাড়িতে ছিলাম, রাতে ফিরেছি। আভা গম্ভীর গলায় বলল, সবচেয়ে বড় কথা, আমার নাম 450 না, আভা, বুঝেছেন? আর আপনারা এত রাতে এখানে কি করছেন? গা থেকে এমন গন্ধ আসছে যেন নর্দমায় গড়াগড়ি খেয়ে এসেছেন। এই আপনারা কি, হ্যাঁ? ওয়ালিদ তাড়াতাড়ি সোজা হয়ে বলল, আমরা আমরা এখানে ওয়ার্কআউট করতে এসেছিলাম, তাই না দিও? পেছনে তাকিয়ে দেখলো দিও নেই। মায়েরা হেসে বলল, উনি অনেক আগেই চলে গেছেন, চলো আপু আমরা যাই। আভা ও মায়েরা চলে যেতে লাগলো। হঠাৎ ওয়ালিদ বলল, এই যাচ্ছো, মানে আভা, 1 মিনিট দাঁড়াও, কথা আছে। আভা ইশারা করতেই মায়েরা চলে গেল। আভা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি কথা? ওই আমি বলছিলাম যে দেখো, আজ রাতে তুমি এখানে যা দেখলে কাউকে বলো না, বুঝেছো? তার পরিবর্তে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আভা কপাল কুঁচকে বলল, আমি কি ভুল করেছি? তুমি আমার জ্যাকেটে কাদা মেরেছিলে, ভুলে গেছো? তার জন্য তো ক্ষতিপূরণ দিয়েছি, বরং আপনাদের ভুলে আমার গায়ে কাঁটা লেগেছিল। আপনি কি দিয়েছেন? ক্ষতিপূরণ? তুমি জানো ওই জ্যাকেটটার দাম কত ছিল? বাংলাদেশি টাকা অলমোস্ট 50,000 টাকা সামথিং, বরং তারও বেশি। তোমার 490 টাকায় একটা বোতামও হবে না। আভা ঠান্ডা গলায় বলল, টাকা কি গাছে ধরে নাকি? 490 টাকা রোজগার করতে পরিশ্রম লাগে। আর আপনি যদি ওই জ্যাকেটের জন্য 50,000 টাকা দেন, তাহলে আমি বলবো দোকানদার আপনাকে বোকা পেয়ে ঠকিয়েছে, বুঝলেন? কারণ ওই জ্যাকেট 450 টাকায় পাওয়া যায়। এই বলে আভা হেঁটে চলে গেল। ওয়ালিদ হাঁ করে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, ঠকিয়েছে? আভা দ্রুত পা ফেলছিল। ছাদের দিকটা অন্ধকার, তাই খেয়াল করেনি সিঁড়ি বেয়ে কেউ ঠিক তার দিকে উঠছে। আচমকা মুখোমুখি হতেই ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল সে। ঠিক তখনই শক্তপোক্ত দুটো হাত তাকে ধরে ফেলল শাওন। আভাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, আভা, আপনি এখানে কি করছেন? আভা নিজেকে সামলে নিয়ে বলল, আমার কথা ছাড়ুন, আপনি এত রাতে এইখানে কেন? শাওন হেসে মাথা নাড়ল। আরে বলো না, এক ভাইকে নিয়ে মহা বিপদে আছি। একটু আগে দৌড়ে এসে বলো ওর নাকি ছাদে পরিবার জিন দেখেছে। ভয় পেয়ে নিচে নেমে থরথর করে কাঁপছে। ওয়ালিদও নিচেই ফিরছে না, তাই আমি এলাম। আভার মনে হঠাৎই ভেসে উঠল ওয়ালিদের আতঙ্কিত মুখ। চিৎকার তার বলা কথাগুলো ভাবতেই হেসে উঠল সে। শাওন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় আবার মুখে যেন অন্যরকম এক উজ্জ্বলতা।
হাসিটাই এনে দিয়েছে অন্যরকম তৃপ্তি। হাসলে মানুষকে সুন্দর লাগে, কিন্তু আভা একটু বেশি অন্যরকম লাগছে। কিছুক্ষণ পর নিজের দিকে শাওনের দৃষ্টি টের পেয়ে আভা হাসিটা থামানোর চেষ্টা করলো। তারপর ধীরে বলল, সরি, আপনার ভাই উপরে আছে, আপনি যান, আমি আসি। এই বলে একরকম দৌড়ে নিচে নেমে গেল সে। শাওন কিছুক্ষণ সেই দিকেই তাকিয়ে থাকলো। আভা অবাক হয়ে দেখলো সে কোনো বিশাল এক দুর্গের সামনে দাঁড়িয়ে আছে। দুর্গের চারপাশে নানা রঙের ফুলে ভরা বাগান। নীল, লাল, বেগুনি, হলুদ আরো অচেনা রঙের ফুলে ভরে আছে চারিদিক। বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। চারিদিকে কুয়াশা। হঠাৎ কেউ একজন তাকে নাম ধরে ডাকছে। আবার ডাকের উৎস খুঁজতে খুঁজতে দুর্গের ভিতরে প্রবেশ করলো। কিন্তু মুহূর্তের মধ্যেই দৃশ্যপট পাল্টে গেল। বিশাল দুর্গটা কোথায় যেন মিলিয়ে গেছে। এখন কেবল চারিদিকে অজস্র বড় বড় গাছ আর ফুলে ভরা। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আভা মুগ্ধ দৃষ্টিতে চারিদিক দেখছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো এত ফুলের মধ্যে একটাও শিউলি ফুল নেই কেন। সে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে হাঁপিয়ে গিয়ে এক গাছের নিচে বসে পড়ল। চোখের পাতা ভারী হয়ে আসছে। ঠিক তখনই তার মাথার উপর থেকে কিছু একটা ঝরে পড়ল। আভা চমকে তাকিয়ে দেখলো তার কোল ভরে গেছে সাদা রঙের ছোট ছোট শিউলি ফুলে। কেউ যেন উপর থেকে একটানা ফুল ফেলে যাচ্ছে। মানুষটার মুখ দেখা যাচ্ছে না। আভা মুখ উঁচু করে দেখার চেষ্টা করলো কে সে, কিন্তু ঝরে পড়া ফুলের ফাঁক দিয়ে মুখটা দেখা গেল না। ঠিক তখনই দূর থেকে আরেকজনকে দেখা গেল। একজন পুরুষ, হাতে ধারালো কুড়াল। সে ধীরে ধীরে ফুল ছড়ানো লোকটার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আভার বুক কেঁপে উঠল। সে চিৎকার করে উঠল, কে আপনি? সরুন এখান থেকে, এক্ষুনি। আবা আপু, আমি মাইরা। তুমি কি স্বপ্ন দেখছো? পরিচিত কণ্ঠে ঘুম ভাঙতেই আভা তড়িঘড়ি করে উঠে বসলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বুকের ভেতরটা এখনো ধুকপুক করছে ভয়ে। বাড়িতে ইমতিয়াজরা আসায় ঘর সংকট দেখে দিয়েছে। মায়রার ঘরটা ওয়ালিদার দিওর জন্য ছেড়ে দিতে হয়েছে। সেজন্য মায়রা আজ রাতে আবার সঙ্গেই ঘুমিয়েছে। আবার ঘুমের ঘোরে কয়েকবার চিৎকার শুনেই সে ভয় পেয়ে তাকে নাড়া দিয়েছিল। মায়রা এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো? কোনো দুঃস্বপ্ন দেখেছিলাম মনে হয়। আবার সম্মতিসূচক মাথা নাড়ল। এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করলো। জানালা দিয়ে বাহিরে তাকাতেই আভা দেখল প্রায় সকাল হয়ে এসেছে। সে তাড়াহুড়ো করে উঠে পড়ল। আর শাওনের ময়ের এঙ্গেজমেন্ট, এত কাজ বাকি। মায়েরা এক দীর্ঘশ্বাস ফেলে আবার কম্বলের নিচে ঢুকে গেল। আভা নিচে নামতেই দেখল পুরো নিচতলা ফাঁকা পড়ে আছে। চারিদিকে একরাশ নীরবতা, এখনো কেউ ওঠেনি। আভা একটু থেমে ভাবলো যেহেতু সবাই ঘুমাচ্ছে একবার বাগান থেকে ঘুরে আসা যাক। সকাল সকাল বাগানে নির্মল পরিবেশে মনটাই ভালো হয়ে গেল আভার। হাঁটতে হাঁটতে আভা আবার রাতের সেই স্বপ্নটার কথা ভাবতে লাগলো। কেমন অদ্ভুত এক স্বপ্ন ছিল সেটা। আগে কখনো এমনটা দেখেনি। তার মনে পড়ল এই বাড়ির বাগানেও একটা শিউলি ফুলের গাছ আছে। এরকম কৌতূহলেই সে এগিয়ে গেল। গাছটার নিচে যেতেই চমকে উঠল। পুরো মাটি জুড়ে সাদা শিউলি ফুল ছড়িয়ে আছে, যেন ঠিক সেই স্বপ্নের মতো দৃশ্য। আভা আনমনে হাসল। শিউলি ফুল তার ভীষণ প্রিয়। মনে হলো কিছুটা কুড়িয়ে নিয়ে যাওয়া যাক। ঠিক তখনই পেছন থেকে পরিচিত এক কণ্ঠ ভেসে এলো। আভা, চমকে ঘুরে তাকালো আভা। কিছুটা দূরে শাওন দাঁড়িয়ে আছে। পরনে কালো টি শার্ট, হাতে ফোন, মুখে হালকা একটু হাসি। যেদিন থেকে আভা তাকে দেখেছে, লক্ষ্য করেছে শাওন জোরে না হাসলেও ঠাট্টোটের কোণে সবসময় একটা মুচকি হাসি লেগে থাকে। তবে এত সকালে সে এখানে কি করছে, এই প্রশ্নটা মনে এলেও আভা মুখে কিছু বলল না। শাওন এগিয়ে এসে বলল, আপনাকে এখানে পাবো ভাবিনি। আপনি কি রোজ আসেন এখানে? আভা শান্ত গলায় বলল। না, মাঝে মাঝে আসি। কথাটা শেষ করে আভা ফুল কুড়োতে যেতেই পায়ের তোলায় কেমন একটা তীব্র ব্যথা টের পেল। মুখ বিকৃত করে বসে পড়ল সেই জায়গায়। শাওন তাড়াতাড়ি করে এসে তার সামনে হাঁটু গেড়ে বসলো। আভা পা ধরে কুঁকড়ে আছে। কি হলো আপনার? পায়ে কিছু একটা ফুটেছে? আমাকে দেখতে দিন। আভা একবার শাওনের দিকে তাকালো। শাওনের চোখে চিন্তার ছাপ স্পষ্ট। লজ্জা আর অস্বস্তিতে বুক কাঁপছে আভার। সে নিজেই পা দেখতে লাগলো। চামড়ার ভেতর ছোট একটা কাচের টুকরো ঢুকে আছে। শাওন আভার অস্বস্তি বুঝতে পেরে বলল, আপনি খালি পায়ে বাগানে হাঁটছেন কেন? কাজটা বের করতে হবে, নাহলে ইনফেকশন হতে পারে। আভা ভয় পেয়ে বলল। না, অনেক ব্যথা লাগবে। শাওনের আচমকা হাসি পেল, তবে কণ্ঠ শান্ত করে বলল, না বের করলে হাঁটবেন কিভাবে? আমাকে দেখতে দিন, আমি সাবধানে বের করে দিই, টেরও পাবেন না।
আভা তাড়াতাড়ি মাথা নাড়ল। না, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করব। শাওন হেসে ফেলল এবার। আভা অবাক হয়ে তার দিকে তাকালো। এদিকে সে ব্যথায় কুঁকড়ে আছে, আর লোকটা কিনা হাসছে। এই লোকটাকে সে তার ভাইয়ের সম্পূর্ণ আলাদা ভেবেছিল। হাসি থামিয়ে শাওন বলল, দেখুন আমি কিন্তু ডক্টর। কাজ ফোটা কোনো সাধারণ ব্যাপার নয়। যদি ইনফেকশন হয় পরে পা কেটে ফেলতে হবে। আভার আগে চোখ বড় করে তাকালো। কি বাজে কথা বলছেন আপনি! আহ! শাওন কাচের টুকরোটা বের করে আভার সামনে ধরল। ছোট্ট টুকরোটায় রোদের আলো পড়তেই সেটি চকচক করে উঠল। আমা ব্যথায় চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে, ঠোঁট কামড়ে যন্ত্রণা সহ্য করছে। শাওন শান্ত গলায় বলল, বলেছিলাম না, এতটাও কঠিন কিছু না। এখন জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করতে হবে। কিছু মনে না করলে আমি আপনাকে একটু হেল্প করি। কেমন হেল্প? উত্তরের অপেক্ষা না করে শাওন হঠাৎ আভাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। সবকিছু এত দ্রুত ঘটল যে আবা প্রথমে কিছুই বুঝতে পারল না। ব্যাপারটা বোধগম্য হতেই চরম বিস্ময় নিয়ে শাওনের দিকে তাকালো। শাওনের মুখে তখনও সেই অচঞ্চল ভাব, যেন কিছুই হয়নি। ঠিক সেই সময় পিছন দিক থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো। শাওন, আভা, তোরা এখানে? দুজনেই একসাথে ঘুরে তাকালো। মৌ দাঁড়িয়ে আছে কয়েক কদম দূরে, বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে। শাওনের কোলে আভা এই দৃশ্যটা দেখবে এমনটা মৌ স্বপ্নেও ভাবেনি। আবার গলা শুকিয়ে এলো, মুখে কথা আটকে গেল। শাওনের দিকে তাকিয়ে দেখলো তার মুখে আশ্চর্যজনকভাবে কোনো ভ্রুক্ষেপ নেই, চোখে অদ্ভুত স্থিরতা। শাওন খুব স্বাভাবিক স্বরে বলল, আরে তুমি এসেছো, ভালো হয়েছে। দেখো না, আভার পায়ে বেশ বড়সড় একটা কাজ ফুটেছিল। প্রথমে তো বের করতেই দিচ্ছিল না, আর এখন এই পা নিয়ে বাড়ি যেতে যাচ্ছে। তুমি বলো, যদি আমি ওকে একটু সাহায্য করি তাদের সমস্যা কোথায়? মৌ এক মুহূর্তে কিছু বলতে পারল না। সে জানে শাওন বিদেশে বড় হয়েছে, ওদের কাছে হয়তো একটা ছেলে মেয়ে একসাথে এমনভাবে থাকাটা স্বাভাবিক। কিন্তু তবুও কেন জানি তার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সামলে নিয়ে মুখে জোর করে উদ্বেগের ছাপ ফুটিয়ে বলল, কাঁচ ফুটেছে। আল্লাহ, কতটা কেটেছে! ওকে তাড়াতাড়ি বাড়ির ভেতরে নিয়ে চলুন। জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগাতে হবে। তুই যে কি করিস না আভা, সকাল সকাল বাগানে আসতে গেলি কেন? শাওন আলতো ভঙ্গিতে আভাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। তার মুখে উদ্বেগের ছায়া স্পষ্ট। তারপর বিচলিত কণ্ঠে বলল, মৌ, একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো তাড়াতাড়ি। মৌ কিছু না বলে ভেতরের ঘরে চলে গেল। মুহূর্ত খানিক পর হাতে ছোট্ট একটা বাক্স নিয়ে ফিরে এলো, কিন্তু শাওনের দিকে না গিয়ে সে একপাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি লাগিয়ে দিচ্ছি। শাওন থেমে গেল। একবার আভার দিকে তাকালো। আভার চোখে অবাক হয়ে ওঠার ঝিলিক। এই মৌ, যে সবসময় গম্ভীর মুখে হুকুমের সুরে কথা বলে, যে সামান্য বিষয়েও তার সঙ্গে ঠান্ডা লড়াইয়ে নামে, সেই আজ তার সেবা করতে চাইছে। আভা কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, হ্যাঁ আপু, তুমিই লাগিয়ে দাও। শাওন নিঃশব্দে একপাশে সরে দাঁড়ালো। মৌ নিচু হয়ে আবার পায়ের দিকে তাকালো। আঘাতের জায়গাটা লালচে ফুলে উঠেছে, রক্ত এখনো সামান্য বের হচ্ছে। অনিচ্ছে সত্ত্বেও সে যত্ন নিয়ে তুলোতে ওষুধ লাগিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজ বাঁধতে লাগলো। ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত আলিশার শাড়িটা যেন আস্তার প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও মনের ভিতর অদ্ভুত একটা উত্তেজনা নিয়ে সে কখন যে পুরো বাড়িটা একবার ঘুরে ফেলেছে তা নিজেও টের পায়নি। তার মনটা এখনো অস্থির, সে কাঙ্ক্ষিত মুখটা এখনো চোখে পড়েনি। করিডোরের শেষ মাথা ঘুরতেই আচমকা কেউ তার হাত ধরে টেনে নিল ভেতরের এক ঘরে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কিছু বুঝে ওঠার আগেই দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে গেল। অ্যালিশা বিস্ময়ে তাকিয়ে দেখলো দিও। দরজা বন্ধ করেই সে এগিয়ে এলো তার দিকে। হাত বাড়িয়ে এক টানে অ্যালিশাকে টেনে নিল নিজের বুকে। মুহূর্তের মধ্যেই সে দিওর প্রশস্ত বুকে বন্দি। দিও আলিশাকে বুকে চেপে ধরে আকুল কণ্ঠে বলল, আসার পর থেকে তোমার দেখা নেই। ভাবছিলাম তুমি হয়তো ভুলেই গেছো, তোমার একজন বয়ফ্রেন্ডও আছে। অ্যালিশা তড়িঘড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। নিচু স্বরে বলল, তোমার মাথা খারাপ নাকি? কেউ চলে এলে কি হবে যদি ওয়ালিদ ভাইয়া এসে পড়ে? দিও মৃদু হেসে বলল, তো তো মানে কি? আমি কি ওয়ালিদকে ভয় পাই? আসলে একটু ভয় পাই, কিন্তু ওর চেয়ে বেশি ভয় পাই তোমার টাক মাথার বাবাকে। এসব বাদ, আগে বলো, আমাকে এভাবে শুকিয়ে যেতে দেখে তোমার একটু কষ্ট হয়নি? অ্যালিশা মুখ ঘুরিয়ে বলল। ছাড়ো, আমি কিছু দেখাতে চাই। দিও চোখ সরু করে তাকিয়ে বলল, আমার এখন মুড নেই।
অ্যালিশা কঠিন চোখে তাকাতেই দিও তাকে ছেড়ে দিল। অ্যালিশা একটু দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, তোমার কিছু আলাদা লাগছে না আজ? দিওর হাসি পেল। এই শ্বাস যে পূর্বে গভীরভাবে পর্যবেক্ষণ করে সে দেখেছে সেটাই মেয়েটাকে কে বোঝাবে। তবে দিওর এখনো চোখ সরাতে ইচ্ছে করছে না। লাল রঙের শাড়িতে মেয়েটাকে একদম পুতুল লাগছে। দিওর মাঝে মাঝে হিংসা হয়, এত সুন্দর হতে হবে কেন মেয়েটাকে। দিও এক পা এগিয়ে এসে কোমর জড়িয়ে কাছে টেনে নিল তাকে। নিঃশ্বাস গলায় ছুঁয়ে বলল, মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো। মারাত্মক সুন্দর লাগছে তোমায় বেবি। এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য তোমায় পুরস্কৃত করতে মন চাইছে। অ্যালিশা আতঙ্কে চারপাশে তাকালো, কাপা কণ্ঠে বলল, একদম না, কেউ চলে আসবে। দিওর ঠোঁটের কোণে হাসি। জাস্ট 10 মিনিট। সন্ধ্যার আবছা আলোয় পুরো বাড়িটা নতুন রূপে সেজে উঠেছে। চারিদিকে রঙিন লাইটের ঝলকানি। একটু পর মোয়ের এঙ্গেজমেন্ট। ছোটখাটো হলেও আয়োজনটা মনোমুগ্ধকর। তাড়াহুড়ো করে অল্প কয়েকজন অতিথিকে বলা হয়েছে, ধীরে ধীরে আসছে তারা। কিন্তু অবাক করা বিষয় হলো, সকাল থেকে আভাকে একবারও কেউ কোনো কাজের জন্য ডাকেনি। বরং সে কিছু করতে চাইলেই সবাই থামিয়ে দিয়েছে। আমিনা শুধু একবার দূর থেকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন, কিছু বলেননি। কারণ এই নিষেধাজ্ঞাটা এসেছে আফতাব তালুকদারের মুখ থেকে। এখন প্রায় সন্ধ্যা নামছে। মোয়ের ঘরে আলো জ্বলছে উজ্জ্বলভাবে। আভা আর মায়রা মিলে মোকে রেডি করছে। মো আয়নার সামনে বসে আছে, হাতে দুল নিয়ে কানে গুজছে। তার মুখে এক অদ্ভুত কঠোর ভাব। মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। দুলের হুকটা আটকাতে আটকাতে সে হঠাৎ বলল, হ্যাঁ রে আভা, শাওনের সাথে তোর আর কথা হয়েছিল? আভা স্বাভাবিক ভঙ্গিতে বলল। না আপু, তেমন কোনো কথা হয়নি। মোয়ের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, আর যেন না হয়, তুই ওর থেকে দূরে থাকবি, বুঝলি তো? তোকে যেন ওর আশেপাশেও একদম ঘুরঘুর করতে না দেখি। মায়েরা এতক্ষণ চুপচাপ মোয়ের চুলে পিন দিচ্ছিল। মুখ তুলল, বিরক্ত স্বরে বলল, এভাবে কথা বলছিস কেন আপু? আভাকে কেন দূরে থাকতে হবে? মো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে বলল, দেখ, যেটা বুঝিস না সেটা নিয়ে তর্ক করবি না। তোরা দুইজনই এখন আমার ঘর থেকে বের হ। একটু পর আমাকে যেতে হবে, বাকিটা আমি নিজেই করে নেব। মায়েরা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আভা তার হাত টেনে ধরল। চুপচাপ কোনো কথা না বলে আভা আর মায়েরা ঘর থেকে বেরিয়ে এলো। ঘরে বসে বসে বিরক্ত হচ্ছে আভা। মায়েরা আভাকে এক প্রকার বাধ্য করেছে শাড়ি পরতে। তার উপর আভাকে ঘরে বসতে বলে নিজেও কোথাও ভ্যানিশ হয়ে গেছে। এদিকে আভাকে কাটা পা নিয়ে একা একা নিচে নামতেও নিষেধ করেছে। বলেছে সে এসে আভাকে নিয়ে যাবে। কিন্তু বেশ অনেকটা সময় গড়িয়ে যাওয়ায় আভা নিজেই নিচে নামার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ল। করিডোর দিয়ে সাবধানী পদক্ষেপে হাঁটছে আভা। এক পায়ের অবস্থা এমনিতে খারাপ, তার উপর শাড়িটা তাকে আরো নাজেহাল করছে। আকস্মিক কর্ণের খুবই নিকটে একটা বিকট হাসির শব্দে ভয় পেয়ে ছিটকে গেল সে। এক পায়ে ভর না থাকায় প্রায় পড়তে নিচ্ছিল, অমনি দুটো শক্তপোক্ত হাত তাকে সামলে নিল। ভীতু নেত্র যুগল তুলে হাতের মালিকের দিকে তাকাতেই মুহূর্তেই মুখটা বিবর্ণ রূপ ধারণ করলো আভার। আশ্চর্য হয়ে বলল, আপনি এমন বাদরের মতো চিৎকার দিচ্ছেন কেন? ওয়ালিদ ঠোঁট প্রসারিত করে বলল, জানি মেয়েরা আমার প্রতি একটু বেশি দুর্বল, কিন্তু তোমাকে দেখে একদমই বোঝা যায় না। আভা ওয়ালিদের চোখের চাহনি আর কথার মানে বুঝতেই তড়িৎ গতিতে ওয়ালিদকে ধাক্কা দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। পরে আকস্মিক ব্যথা পাওয়ায় চোখ মুখ কুচকে করিডোরের গ্রিল ধরে দাঁড়ালো। ওয়ালিদ উচ্চস্বরে হো হো করে হাসছে। আভা গরম চোখে তাকিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কত অসভ্য আপনি! এইভাবেই বুঝি মেয়েদের বিরক্ত করেন আপনি, উল্লুক কোথাকার। ওয়ালিদ একটু থেমে বলল। হোয়াট ডাজ উল্লুক মিন? আভা দাঁতে দাঁত চেপে বলল, আপনার মুন্ডু। এই, আপনি বুঝে শুনে আমার সাথে এমন করছেন আপনি, তাই না? প্রথমে আমার পা কাটলেন, আবার এখন বিরক্ত করছেন। আমি কিন্তু আপনার বাবার কাছে বিচার দিব বলে দিলাম। দেখো, আমি তোমাকে বিরক্ত করতে এসেছি এটা ঠিক। যতদিন এখানে আছি এভাবে বিরক্ত করব। তুমি আমাকে যে বিশাল অঙ্কের টাকাটা দিয়েছো না, ওইটার ইন্টারেস্ট এগুলা। কিন্তু আমি তোমার পা কেটেছি কখন? আভা গরম চোখে ওয়ালিদের দিকে তাকালো, একটু এগিয়ে এসে বলল, কালকে রাতে ছাদের উপরে কি খাচ্ছিলেন আপনি? আর বোতলটাই বা কোথায় ফেলেছেন? আমার পায়ে যে কাঁচটা ফুটেছিল না, ওইটা ওই বোতলের এক টুকরো ছিল। সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। এবার বলুন, আপনি দায়ী নন? ওয়ালিদ একটু ভেবে বলল, দেখো, কালকে রাতে আমার স্পষ্ট মনে আছে তুমি যাওয়ার পর ভাই এসেছিল ছাদে। আমি বোতলটা লুকিয়ে ফেলি, ফেরার সময় ওটা বাগানে ছুঁড়ে মারি, কিন্তু তারপর আমি বাগানের সেখানটায় সমস্ত কাঁচের টুকরো সরিয়ে দিয়েছি। তাহলে তোমার পায়ে কিভাবে ফুটতে পারে?
এটা সম্পূর্ণ তোমার দোষ যে তুমি এত জায়গা ছেড়ে খুঁজে খুঁজে ওই জায়গায় গেছো, তারপর কাঁচ খুঁজে খুঁজে তার উপরে পা রেখেছো। বাহ, সব দোষ আমার, তাই না? কাচের টুকরোটা আমি এখনো ফেলিনি, বুঝেছেন? ভালোবেসে ফেলেছো কি বললেন? আমাকে? কি? ওয়ালিদ আবারও উচ্চস্বরে হেসে বলল। আরে আমার কথা আমি কেন বলতে যাব? আমি কাঁচের টুকরোগুলোর কথা বলছিলাম। এত যত্ন করে ওটা রেখে দিয়েছো কেন? আপনার গলা কাটার জন্য। অসভ্য ফালতু লোক একটা। কথাটা বলে আভা নিজের মতো হাঁটা শুরু করলো। ওয়ালিদ আভার পাশে পাশে হাঁটতে হাঁটতে বলল। তুমি আমাকে গালাগালি করছো? আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে রঙ্গ করছি? ওয়ালিদ আভার সামনে দাঁড়িয়ে বলল। হোয়াট ডু ইউ মিন বাই রঙ্গ? আমাকে না বলে তুমি কোথাও যেতে পারবে না। আভা আচমকা কান্না মিশ্রিত কণ্ঠে বলল। প্লিজ ওয়ালিদ ভাই, আমায় ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, তার জন্য তো সরি বললাম, তাই না? দেখছেন আমার পায়ে চোট লেগেছে, আমি কিভাবে কান ধরে উঠবোস করতে পারি বলুন? আভার সহসা এমন আচরণে তাজ্জব বনে গেল ওয়ালিদ। তখনই কাঁধে কারো একটা হাতের স্পর্শ পেয়ে ঘুরে পেছনে তাকাতেই দেখল ইমতিয়াজ চৌধুরী দাঁড়িয়ে। ওয়ালিদ জোরপূর্বক দাঁত কেলিয়ে হাসল। ইমতিয়াজ সেসবে পাত্তা না দিয়ে বললেন। কি হয়েছে রে মা? আমার ছেলেটা তোকে কি নিয়ে পেরেশানি দিচ্ছে, তুই আমাকে বলতো। আভা মিছি চোখ মুছে নালিশের সুরে বলল। দেখুন না আঙ্কেল, আমি আমার কাটা পা, তার উপরে শাড়ি ঠিক সামলে হাঁটতে পারছিলাম না, তখন ভুল করে ওনার সাথে ধাক্কা লেগে গেছে, আর উনি পা পিছলে পড়ে গেছেন। আমি সরিও বলেছি তার জন্য বারবার, কিন্তু উনি বলছেন আমাকে কান ধরে উঠবোস করে সরি বলতে হবে। আপনিই বলুন আঙ্কেল, আমি কাটা পায়ে এমনটা কি করে করতে পারি? আমার কি কোনো সম্মান নেই? ওয়ালিদের 1 মিনিটের জন্য মনে হলো কেউ তাকে 50 তলার উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ইমতিয়াজ ওয়ালিদের কান চেপে ধরে বললেন। হতচ্ছাড়া, তোর সাহস কত? তুই ওর ওপর খবরদারি করছিস? এত বড় একটা মেয়েকে দিয়ে কান উঠবাস করবি? তোর লজ্জা করে না? অবশ্য তোর লজ্জা নেই। চল এক কাজ কর, এখন আমাদের দুইজনের সামনে কান ধরে 10 বার উঠবাস করবি। এত বড় শরীর একজন মেয়ের ধাক্কা সামলাতে পারিস না? ওয়ালিদ কান ছাড়িয়ে নিয়ে বলল। এসব তুমি কি বলছো আব্বু? আমি ইমতিয়াজ আবারও বললেন। 12 বার, আব্বু 15 বার। আরও কথা বললে বা দেরি করলে আরও বাড়বে। ওয়ালিদ ক্রোধান্বিত দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে কান উঠবস শুরু করলো। আভাও চোখ দিয়ে ভেঙচি কাটলো। তার রীতিমতো পেট ফেটে হাসি পাচ্ছে, কিন্তু ইমতিয়াজ থাকায় হাসিটা জোর করে চেপে রাখলো। ইমতিয়াজ নিজের হাতে ধরা ফোনের দিকে একবার তাকিয়ে বলল। তুই গুনে রাখতো মা, আমার একটু কাজ আছে। ওই এঙ্গেজমেন্টের আংটিটা আনতে হবে, ভালো করে খেয়াল রাখবি। একবারও এদিক সেদিকও করলে আমাকে বলবি, ওর শাস্তি আমি ডাবল করে দেব। আভা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। ইমতিয়াজ চলে যেতেই ওয়ালিদের দিকে ফিরে খিলখিল করে হেসে উঠল। ওয়ালিদ গরম চোখে তাকিয়ে। আভা হাসতে হাসতে বলল। আপনি কন্টিনিউ করুন, আমি আসি। আর হ্যাঁ, ফাঁকি দেবেন না কিন্তু। যত খুশি হেসে নাও, কাজটা তুমি একদমই ভালো করলে না আভা। তোমাকে তো আমি দেখে নেব। এবার 490তেও কাজ হবে না। ড্রয়িং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। শাওন আর মোকে পাশাপাশি সোফায় বসানো হয়েছে। ধীর পায়ে এগিয়ে এলো আভা। কালোর উপর সাদা রঙের কাজ করা জর্জেট শাড়ি, সাথে হালকা সাজে আভা অতুলনীয় সুন্দর লাগছে। শাওনের চোখে চোখ পড়তেই আভা হেসে মাথা নাড়িয়ে হাত দিয়ে দেখিয়ে বোঝালো তাদের দুজনকে পাশাপাশি ভীষণ সুন্দর লাগছে। শাওন মাথা নিচু করে হাসলো। ইমতিয়াজ আংটি নিয়ে ফেরত এলেন। তার পাশাপাশি ওয়ালিদও নামলো, কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে। আভার এবার সত্যিই মনে হলো সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। ইতোমধ্যে মনে নানা কথা ঘুরতে শুরু করেছে, বেশ ভয়ও লাগছে। ওয়ালিদ আভাকে কিছু বলল না, সোজা গিয়ে শাওনের পাশে বসে পড়ল। ইমতিয়াজ হাতে থাকা আংটির বক্সটা শাওনের হাতে দিয়ে মুখে পরিয়ে দিতে বললেন, কিন্তু শাওন বক্স খুলতেই দেখলো আংটির বক্সটা পুরোপুরি ফাঁকা। সবাই তাজ্জব বনে গেছে, সাথে ইমতিয়াজের মুখটাও বিবর্ণ হয়ে গেল। তড়িঘড়ি করে সালেহাকে ডেকে জিজ্ঞেস করলেন সে কিছু জানে কিনা। তিনি জানালেন তিনি কিছুই জানেন না। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। ওয়ালিদ একটু ভেবে নিজের হাত থেকে একটা আংটি খুলে বলল। এটা দিয়ে হবে? ইমতিয়াজ থমকে উঠলেন। তোর কি মাথা খারাপ হয়েছে? আংটিটা আসলেই সিম্পল ডিজাইনের মেয়েদের আংটি, এবং সাইজও যথেষ্ট ছোট। ওয়ালিদের হাতে শেষ আঙ্গুলে পড়া ছিল। ওয়ালিদ বেশ কিছুক্ষণ আংটি নিজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল। আরে আব্বু, এটা মেয়েদের আংটি তো। ইমতিয়াজ ধমক দিয়ে বললেন। তুই একটু চুপ করবি?
সালেহা, একটা কাজ করো, তোমার হাত থেকে কোনো আংটি খুলে দাও। সালেহা নিজের হাত সামনে করে বললেন। আমার হাতে সমস্ত আংটি আমি রেখে এসেছি। তাছাড়া ওয়ালিদ তো বলছে ওটা মেয়েদের আংটি, ওটা না হয় নিয়ে নাও। কিছু করার নেই, তাই না? কি করি বলো তো? একটা কাজ অবশ্য করা যায়। কি মম? এঙ্গেজমেন্টটা তাহলে আজকে না করলে কি হয়? প্রথমে কেমন বাধা পড়লো, অন্য কোনো দিন না হয় করা যাবে। আমেনা এগিয়ে এসে বললেন। এটা কেমন কথা ভাবি? সব কিছু এভাবে ঠিক করা সামান্য আন্টির জন্য পুরো আয়োজন পিছিয়ে দেবেন? এঙ্গেজমেন্টে আংটিটাই তো আসল আপা, আংটি ছাড়া কিভাবে হবে? আর আমি কি কিছু ভুল বলেছি? নিজের চোখেই তো সবটা দেখছেন। ছেলে মেয়ের দুটো ভালোর কথা তো ভাবতে হবে, তাই না? ইমতিয়াজ তীক্ষ্ণ চোখে সালেহার দিকে তাকিয়ে বললেন। এটা এমন কোনো বড় সমস্যা না যার জন্য অনুষ্ঠান বন্ধ করতে হবে। শাওন, তুই এক কাজ কর, ওই ওয়ালিদের দেওয়া আংটিটাই পরিয়ে দি। আংটি কোথায় গেল সেটা আমি পরে দেখছি। সবাই সম্মতি দিল। অবশেষে শাওন ওয়ালিদের দেওয়া আংটিটাই মুখে পরিয়ে দিল। সবকিছু বেশ ভালো মতোই মিটে গেল। এঙ্গেজমেন্ট শেষ হতেই সবাই মিলে নাচ গান করবে ঠিক করলো। অতিথিরা খাওয়া শেষ করে বেরিয়ে যেতেই ছোটরা সবাই মিলে নাচ গান শুরু করলো। মো একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইলো। কতবারও ভেবেছিল তার গানের গলা সুন্দর, সবাই প্রশংসা করলো। ওয়ালিদ মোয়ের পাশেই বসেছিল। মোয়ের গান শেষ হতেই বলল। ফাটিয়ে দিয়েছো ভাবি, জাস্ট ওয়াও। ভাবির সম্বোধন শুনে মো খুব লজ্জা পেল। ওয়ালিদের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। ভাবি? ওয়ালিদ একটু অবাক হয়ে বলল। কেন, জান বলবো? কি? বলছিলাম শুধু ভাবিতে হবে না তো, ভাবি জান বলতে হবে। অবশ্য সবই আপনার মর্জি, আপনি যা শুনতে চাইবেন আমি তাই বলবো। কিছুদিনের মধ্যে আপনি আমাদের বাড়ির একজন হতে চলেছেন, তাই না মম? সালেহা মুখ গম্ভীর করে বসেছিলেন। সবকিছু বিরক্ত লাগছে তার। কোনো মতেই এসবের সাথে মানিয়ে নিতে পারছেন না। তার উপর ওয়ালিদের ভাবি ডাকটায় রাগ আরও তীব্র হয়েছে তার। বসা থেকে উঠে বললেন। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি উপরে যাচ্ছি, তোমরা কন্টিনিউ করো। কথাটা বলে তিনি চলে গেলেন। ওয়ালিদ ঠোঁট টিপে হাসল। মানুষকে জ্বালাতে তার বেশ মজা লাগে। সেটা যেই হোক সেটা ম্যাটার করে না, তার আনন্দটাই আসল। মমকেও সে ভালো করেই চেনে। আংটিটা যে সালেহাই সরিয়েছে তাতে সে নিশ্চিত। অ্যালিসার নাচ শুরু হয়েছে। একটা হিন্দি গানে সে খুবই সুন্দর নাচ আয়ত্ত করে নেচে চলেছে। সবাই বেশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পুতুলের মতো মেয়েটার নাচ দেখছে। আভাও বসে বসে মুগ্ধ হয়ে দেখছিল। আকস্মিক কানের খুব নিকটে শুনতে পেল। তুমি তো নাচ পারো না বোধ হয়, কিন্তু খুব ভালো নাটক করো, একবার ট্রাই করবে নাকি? ঘাড় ফিরিয়ে ওয়ালিদকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠল। গরম চোখে তাকিয়ে বলল। আপনি এখানে কি করছেন? ফাজলামো করছেন আমার সাথে? আপনি কি পারেন, নাচতে পারেন? হ্যাঁ? ওয়ালিদ নিজস্ব ভঙ্গিতে জামার কলার টেনে দিয়ে ভাব নিয়ে বলল। নাচতেও পারি, নাচাতেও পারি, দেখবে? দেখান। দেখতাম, কিন্তু কি বলতো, তোমাদের এখানে জায়গা অনেক কম, তারপরে লাইটিং নেই, ডিজে নেই, আর মানে বলতে চাচ্ছি এইসব জায়গায় মেয়েদের নাচ হতে পারে, আমাদের মতো লোকের জন্য রিং লাগে, আয়োজন লাগে, পুরস্কার লাগে, তবেই না আমি নাচবো, নাচাবো। আভা তার ছেলের স্বরে বলল। নাচতে না জানলে উঠান বাঁকা মনে হয়। কথাটা বলে আভা উঠে চলে গেল। এখানে তার ভালো লাগছে না আর। ধীর পায়ে সিঁড়ির দিকে এগোলো। বিষয়টা পরোক্ষ করে অরুণও সবার মধ্যে থেকে উঠে গেল। আভা আপন মনে হাঁটছিল। এমন সময় পেছন থেকে শাড়ির আঁচলে টান অনুভব হতেই সে বিরক্ত হলো। ভাবলো আবার বুঝি শাড়িটা কোথায় আটকে গেছে। পেছন ফিরে তাকাতেই সে স্তব্ধ হয়ে গেল। চোখে মুখে ভীতিভাব প্রতিফলিত হলো। হৃদয় স্পন্দন থেমে যাওয়ার উপক্রম। অরুণের এক হাতের মুঠোয় পিষে যাচ্ছে আভার শাড়ির আঁচলখানা। কেমন ছলক দৃষ্টিতে আভাকে পরখ করছে ঠোঁটের কোণে নেপথ্য হাসি। আভার দৃষ্টিকে লক্ষ্য করে অরণ্য আরেকটু এগিয়ে এসে বলল। আজকে তোকে মারাত্মক লাগছে আফা, বউ বউ লাগছে জানিস। আভা প্রতিউত্তর করল না। শাড়িটা ছাড়ানোর জন্য টানাটানি করতে লাগলো। অরুণ বোধহয় বিরক্ত হলো, মুখ দিয়ে চসূচক শব্দ করে বলল। এ তো টানাটানি করছিস কেন? আর ভয় বা পাচ্ছিস কেন? মারছি আমি তোকে? ভালো কথায় তো বলছি। কথাটা বলেই অরুণ আভার আরো কাছাকাছি এসে দাঁড়ালো। আভার খোলা চুলের খানিকটা চোখে মুখে এসে পড়েছে। অরুণ আঙ্গুল দিয়ে সরিয়ে দিতেই আভা ছিটকে সরে গেল। পুরো শরীর ঘৃণায় রেড়ি করে উঠল তার।
নিজেকে কিছুটা ধাতস্থ করে কম্পিত গলায় বলল। দূরে থাকুন আমার থেকে। কি চাই আপনার? অরুণ কুৎসিত হেসে রসিয়ে বলল। আমি কি চাই সেটা তুই খুব ভালো করেই বুঝিস, এতটাও বোকা তো তুই না। তবুও যখন জানতে চাইছিস তো বলি, আমার তোকে চাই, যদি এই মুহূর্তে তাহলে আরো ভালো হয়। ভীতু চোখে চারিদিকে চোখ বুলালো আভা। করিডোর পুরো ফাঁকা। বাড়িতে সবাই নিচে নাচ গান দেখছে হয়তোবা। ভয়ে কাঁপছে সে রীতিমতো। কিভাবে পালাবে সে? নিজেকে একটু শক্ত করে বলল। দেখুন অরুণ ভাই, আপনি যদি এক্ষুনি আমাকে এখান থেকে না যেতে দেন তো আমি কিন্তু চিৎকার করব। অরুণ আচমকা আভার বাহু টেনে কাছে আনলো। কর চিৎকার, বদনাম তোর হবে। আমার কথা মানলেই বরং তোর লাভ। কথা দিলাম বিয়ে করব তোকে, এমনিতেও আমার থেকে তোর নিস্তার নেই। চোখ টলমল করছে আভার। অরুণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এমন সময় পেছন থেকে সালেহার কণ্ঠ কানে এলো। কি চলছে এখানে? অরুণ আভাকে ছেড়ে দিতে আভা পায়ের ব্যথা উপেক্ষা করে ছুটে ঘরে চলে গেল। সালেহা ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরক্ত মুখে বিড়বিড় করতে করতে চলে গেলেন। ঘরে এসে দরজা বন্ধ করে মেঝেতেই বসে পড়ল আভা। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, ভীষণ কান্না পাচ্ছে তার। নিজের নিয়ন্ত্রণ ভেঙে কেঁদেও ফিরল। সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, সাথে হালকা ঝড়ো হাওয়া। চারিদিক বৃষ্টির শব্দে মুখরিত। মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন। সালেহা আর অ্যালেক্সা ড্রয়িং রুমের সোফায় বসে বেশ কিছু গহনা দেখাদেখি করছেন। গহনাগুলো শাওনের বিয়ের জন্য বানানো। ইমতিয়াজ সবাইকে দেখানোর জন্য বলেছেন, বিশেষ করে মৌকে। ওয়ালিদ একটু পরপর সালেহার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। সালেহা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ধমকে উঠলেন। ওয়ালিদ, বিরক্ত করিস না তো। দেখছিস কাজ করছি, তোর কি দরকার আমাকে কেন বলছিস? গিয়ে নিজের বাবাকে বল। আমার মাথা গরম করিস, খবরদার। ওয়ালিদ দুষ্টু হেসে বলল। মম, শুধু একটা বাইকই তো চাইছি। আব্বু রাজি হবে না আমি জানি, তুমি একটু ম্যানেজ করো না প্লিজ, নয়তো আমি কিন্তু বলে দেবো ভাইয়ের বিয়ের আংটি তুমি সরিয়ে রেখে দিয়েছো। সালেহা মুহূর্তে ঘাবড়ে গেলেন। অ্যালিসাও জিজ্ঞাসু সূচক চোখে মায়ের দিকে তাকিয়ে। সাহেলা ওয়ালিদের দিকে দৃষ্টিপাত করে মেয়েকে রাগ দেখিয়ে বলল। তুই মায়ের সাথে শত্রুতা করবি? ঠিক আছে, তোর বাবার সাথে কথা বলবো, তবে আজকের পর কোনো জেদ আমি লুকিয়ে লুকিয়ে পূরণ করব না, শুনে রাখিস। যেমন বাপ তার তেমনি ছেলেগুলো। ওয়ালিদ সালেহাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে হেসে উঠল। মায়ের গালে চুমু দিয়ে বলল। আমার মম বেস্ট, আমি কিছু বললে না করতেই পারে না। আই লাভ ইউ মম। হয়েছে হয়েছে, আর আহ্লাদ দেখাতে হবে না, দূরে সর। শাওন আর দিও একসাথে ড্রয়িং রুমে ঢুকে এমন দৃশ্য দেখে হাসলো। শাওন অ্যালিসাকে সরিয়ে দিয়ে সালেহার আরেক পাশে বসে পড়ল। সালেহার কাঁধে মাথা রেখে বলল। সরিয়ে দাও তো আম্মু এটাকে। এই যেদিন থেকে এসেছে আমার ভালোবাসায় ভাগ বসিয়ে আসতেছে। তুমি বরং এদের দুজনকেই সরিয়ে দাও, বলে দাও তুমি শুধু আমাকে ভালোবাসো। সালেহা মুখ ভার করে বলল। তুই তো আমার সাথে কথাই বলিস না। যা গিয়ে বাবার কথায় ওঠা বসা কর। সব সরে যা আমার থেকে, তোদের কাউকে সহ্য হচ্ছে না আমার। শাওন মাথা তুলে চিন্তিত স্বরে বলল। আম্মু, তোমার কি মাথা ধরেছে? দাঁড়ো, তোমাকে এক কাপ চা দিতে বলি। আভা, 2 কাপ আদা দিয়ে চা করে দাও তো, আমি আর আম্মু খাবো। আবার রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করছিল। সাথে আমেনা আর অমেলাও আছে। শাওনের কথা শুনে মৃদু মাথা নাড়ল। এর মধ্যে মৌ ড্রয়িং রুমে এসে ঢুকলো। চায়ের কথা শুনে বসতে বসতে বলল। আভা, আমাকেও 1 কাপ দিস তো। কাল রাত থেকেই আমার কেমন মাথাটা ধরে আছে। দিও মাথা নাড়িয়ে বলল। ভাবি বলছিলাম, ওভার হাতের চা তো আমরা অলরেডি খেয়েছি। আজকে আপনি আমাদের সবাইকে চা করে খাওয়াবেন না? তাহলে বিষয়টা বেশ জমবে। মৌ ইতস্তত করে বলল। আমি ওয়ালিদ দিওর কথায় সায় দিয়ে বলল। হ্যাঁ, এটা ভালো হবে। যাও তো ভাবি, সবার জন্য তোমার সুন্দর হাতের জাদুকরি চা করে নিয়ে এসো। আমরাও একটু তোমার হাতে চা খেয়ে ধন্য হই। মৌ আর কিছু বলল না। সকালের কথায় সায় দিয়ে রান্নাঘরে চলে গেল। আভাকে একবার দেখে নিজের চা বানানোতে মনোযোগ দিল। আভা জানালা দিয়ে একবার বাহিরে তাকালো। বৃষ্টির তোপ এখনো কমেনি, বরং বৃষ্টির ধরন বদলে এখন মুষলধারে হচ্ছে। আজকে আভার লাস্ট পরীক্ষা ছিল। কোনো মতে বাড়ি থেকে ছাতা সমেত বেরিয়েছিল সে। পরীক্ষা শেষ করে বেরিয়েছে।
কলেজের সামনে ফুচকার দোকান বান্ধবী রুকাইয়ার সাথে ফুচকা খাওয়া শুরু করলো। রুকাইয়া খেতে খেতে তার বিয়ের ঠিক হওয়ার কথা আবাকে বলছে। কয়েকদিন বাদেই তার বিয়ে। সবকিছু ঠিকঠাক, ছেলে প্রবাসী, বিয়ের পর বউকে নিয়ে বিদেশ যাবে। নিজের কথা মাঝপথে থামিয়ে রুকাইয়া জিজ্ঞেস করলো। হ্যাঁ রে আভা, তুই কি করবি কিছু ভেবেছিস? আভা ফুচকা মুখে পুড়তে গিয়ে থেমে গেল, বলল, কোন বিষয়ে কি করব? তোর বিয়ের বিষয়ে? তোর আঙ্কেল কিছু বলে না বিয়ের ব্যাপারে? নাকি শেষমেশ ওই অরুণকেই তোকে বিয়ে করতে হবে? আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তুই সেটা ভালো করেই জানিস। আর অরুণ ভাইকে বিয়ে করে তো প্রশ্নই আসে না। আঙ্কেল বলেছে আমি যতদূর ইচ্ছে পড়তে পারি। আমি অপেক্ষা করছি কবে আমার কলেজ শেষ হবে। কলেজটা শেষ হলেই আমি ঢাকায় চলে যাব, পড়াশোনা শেষ করব, ছোট্ট একটা জব করবো, ব্যাস বাকি জীবন একা একাই পার করব। রুকাইয়া হাসতে হাসতে বলল, তাই আবার হয় নাকি? তুই ভীষণ বোকা জানিস তো আভা। আমার আম্মু বলে মেয়েদের জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত সংসার। তুই তো প্ল্যান হালকা চেঞ্জ করতে পারিস, যেমন মনের মতো কারোর সাথে প্রেম, তাকে বিয়ে করে পালিয়ে যাবি এখান থেকে। তারপর তোর স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সংসার হবে। কত সুন্দর না? আমার কপালে এত সুখ সহ্য হবে না, তাই এসব ভাবাও বিলাসিতা, বুঝেছিস? আর আমি আঙ্কেলকে অনেক ভালোবাসি। বাড়ির সবাই যেমনই হোক না কেন, উনি আমায় ভীষণ ভালোবাসে। তাকে আমি কষ্ট দিতে পারবো না। নয়তো কে বলতো বাড়ির সামান্য একজন ড্রাইভারের মেয়েকে ভরণ পোষণ দিয়ে বড় করে আবার এত দূর পড়াশোনা করায়। দেখ আবা, তুই বড্ড বোকা জানিস তো। তুই ওদের বাড়িতে যা করিস সেটা যদি অন্য কোথাও করতিস, মাস শেষে 10,000 টাকা স্যালারি তো তুই পেতিস অবশ্যই। এখানে তোর খাওয়া পড়া বাদ দিলেও অনেক টাকা বেঁচে যায়। আর তোর পড়াশোনায় কতই বা খরচ হয়, বুদ্ধ কোথাকার। আভা বিরক্ত ভঙ্গিতে বলল, থামবি তুই? আমার দিকটা তুই কখনোই বুঝবি না। তুই শুধু শুধু নিজের মাথা খারাপ করিস না তো। আভা, পরিচিত একটা মেয়েলি কণ্ঠ কানে আসতেই আভা ডাকের উৎস অনুসরণ করে সেদিকে তাকিয়ে দেখল, কলেজ থেকে কিছুটা দূরে একটা গাড়ি দাঁড় করানো। তার পাশে দাঁড়িয়ে কালো শার্ট আর চোখে কালো সানগ্লাস পরিহিত শাওন। তার পাশে হাস্যোজ্জ্বল মুখে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে অ্যালিসা। দুজনকে এখানে দেখে আভা বেশ অবাক হলো। রুকাইয়াকে বিদায় দিয়ে সেদিকে এগিয়ে যাবে তখনই অ্যালিসা বলল, তুমি ওখানে দাঁড়াও, আমরা আসছি। কিছুক্ষণের মধ্যে শাওন আর অ্যালিসা আবার পাশে এসে দাঁড়ালো। শাওন বলল, আসলে আলিসা ঘোরার জন্য জেদ করছিল, তাই ওকে নিয়ে বের হয়েছিলাম। পরে ও ফুচকার দোকান দেখে বলল খাবে। গাড়ি থামিয়ে নেমে দেখলাম আপনিও এখানে। অ্যালিসা হেসে বলল। তুমি এখানে পড়ো? আভা মাথা নাড়ালো। দোকানদারকে ফুচকা 2 প্লেট ফুচকা দিতে বলল। দোকানদার ফুচকা দিতেই আভা 1 প্লেট অ্যালিসাকে দিয়ে অন্য প্লেট শাওনের দিকে বাড়াতেই শাওন বলল, আমাকে দিচ্ছেন কেন? আমি খাবো না। এসবের প্রতি আমার ইন্টারেস্ট নেই। আমি তো ভাবলাম এটা আপনার জন্য। অ্যালিসা ততক্ষণে একটা ফুচকা খেয়ে ফেলেছে। চোখ মুখের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে তার খুব পছন্দ হয়েছে। শাওনকেও সেধে বলল, ভাইয়া খাও না, অনেক টেস্টি, শুধু একটু স্পাইসি, তবে মজা। শাওন একটা ফুচকা মুখে পুরে চেঁচিয়ে উঠল। ঝালের চোটে চোখ মুখ লাল হয়ে গেছে তার, ফুঁসছে রীতিমতো। আভা প্রথমে অবাক হলো, এতটুকু ঝালে কারোর এমন অবস্থা হয়। পরক্ষণে মায়াও হলো তার। ছুটে গিয়ে পাশে থাকা আইসক্রিমের দোকান থেকে একটা আইসক্রিম কিনে শাওনকে দিল। শাওন ঝালের চোটে এক কামড়ে অর্ধেক আইসক্রিম শেষ করে ফেলেছে। তারপর দম নিয়ে ফুচকার প্লেটটা আভার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আভা, এটা ফেলে দিন। এটা খাওয়ার উপযোগী নয়। অ্যালিসা জানে শাওন ঝাল খেতে পারে না, তাও মুখ ভেঙালো। এমন সুস্বাদু কিছু খাওয়ার জন্য সামান্য ঝাল সহ্য করাই যায়। শাওন চোখ গরম করে তাকালো। আভা 2 ভাই বোনের কাণ্ড দেখে হাসি পাচ্ছে। হাসি চেপে রেখে বলল, শুধু শুধু ফেলে দিয়ে অপচয় করার দরকার নেই, আমি খেয়ে নিচ্ছি। শাওন প্লেটটা সরিয়ে নিয়ে বলল, না, কোনো দরকার নেই। আপনি জানেন না এটা কত ঝাল। আভা হেসে ফিরল, বলল, আপনি দিন তো। শাওন অনিচ্ছা সত্ত্বেও প্লেটটা এগিয়ে দিল। সাথে হাসি মুখে টপাটপ 1 প্লেট ফুচকা আবাকে খেতে দেখে রীতিমতো অবাক সে। শেষ ফুচকা মুখে পুরে আভা যখন প্লেটটা শাওনকে দেখালো, শাওন হেসে ফেলল। রাতের আকাশে বিরাট চাঁদ ঝলমল করছে। চাঁদের আলোয় চারপাশটা কেমন স্বচ্ছ হয়ে আছে। অ্যালিসা ছাদের এক পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় রীতিমতো 30 মিনিট পার হয়ে গেছে, অথচ তার দেখা নেই। এর মধ্যে অনুভব করলো পেছন থেকে 2টো হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। অ্যালিসার ঠোঁটের কোণে হাসি ফুটল, তবে মুখে পুনরায় গম্ভীরতা এনে বলল,
এতক্ষণে আসার সময় হয়েছে? জানো, আমি এখানে দাঁড়িয়ে কয়টা মশার কামড় অলরেডি খেয়ে ফেলেছি। এত জেদ করে ছাদে দেখা করার ইচ্ছেটা কার ছিল শুনি? দিও হাসল। অ্যালিসার কাঁধে থুতনি রেখে বলল, দোষটা তোমার ভাইয়ের। শালা ঘুমাতেই চায় না, তারপর কোনোভাবে যদি বুঝতে পারতো আমাকে আজকেই সোজা উপরে পাঠিয়ে দিত। শ্বশুরেই তো ছেলে। কি বললে? দেও তুই কি ছাদে? ওয়ালিদের কণ্ঠ কানে আসতেই ছিটকে ছড়ে গেল দিও। অ্যালিসা ভর্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। এদিকে দিওরও বুকটা অস্বাভাবিকভাবে ধকধক করতে শুরু করেছে। এতটা ধকধক তো অ্যালিসার কাছে গেলেও করে না। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফ দিয়ে বাইরে চলে আসবে। আভাকে ছাদের অন্য পাশ থেকে দ্রুত পায়ে এদিকে আসতে দেখে দিওর যেন হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। তার মানে আভাও এতক্ষণ ছাদে ছিল। আভা এসে মাথা নিচু করে বলল, সরি, আসলে আমি আগে থেকেই ছাদে ছিলাম। একটা কাজ করো, তোমরা ওই দিকটায় লুকিয়ে যাও, এদিকটা আমি দেখে নিচ্ছি। দিও কিছু বলার ভাষা হারিয়ে বসেছে। শুধু মাথা নেড়ে অ্যালিসার হাত ধরে ওদিকটাই চলে গেল। ওয়ালিদ দিওকে ডাকতে ডাকতে ছাদে উঠে দেখলো আভা দাঁড়িয়ে। এগিয়ে এসে এদিক ওদিক চোখ বুলাতে লাগলো। আভা ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে অভদ্রের মতো উকিঝুঁকি মারছেন কেন? দেখছিলাম এই ছাদে এমন কি লুকানো আছে যার জন্য তুমি রাতে না ঘুমিয়ে প্রতিদিন এইভাবে সারা রাত পাহারাদারদের কাজ করো। আর আমার নাম ওয়ালিদ, বুঝেছ? অভদ্র নয়। আভা ভ্রুকুচকে ওয়ালিদের দিকে তাকিয়ে বলল, নিজের নাম নিয়ে এত বড়াই করতে কাউকে জীবনে প্রথম দেখলাম আমি। আর আপনার কাজগুলোই এমন যে আর কি বা বলবো বলুন। আমি এখানে যাই করি না কেন, আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? সেদিনের মতো নিশ্চয়ই ভদ্র কোনো কাজ করতে এখানে আসেননি, বা আসার সিদ্ধান্ত নেননি। খাবেন তো ওই আজে বাজে জিনিসই। ওয়ালিদ একটু এগিয়ে এসে বলল, খাবো, বেশ করব, তোমার তাতে কি? আর আমি এতটাও খারাপ না, বুঝলে? ওই সেদিন দিয়েও খাওয়ার জন্য জোর করছিল, তাই ওর চাপাচাপিতে ওকে সঙ্গ দিতে একটু খেয়েছি। আসলে আমার বন্ধুটা কষ্টে ছিল কিনা। তা কি এমন কষ্ট ছিল আপনার বন্ধুর? ওয়ালিদ একটু দুঃখী মুখ করে বলল, ওর একটা প্রেম ছিল, কিন্তু মেয়েটা ওকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। ও ভীষণ ডিপ্রেশনে ছিল, তাই কষ্ট ভুলতে একটু ড্রিঙ্ক করতে চেয়েছে। এইটুকুতে যদি আমি বন্ধু হিসেবে ওর পাশে না থাকি তাহলে কেমন বন্ধু আমি? হ্যাঁ, ব্যাস এরই কারণ ছিল। তুমি আমাকে যতটা খারাপ ছেলে ভাবো, আমি অতটা খারাপ না। ওয়ালিদের কথা শুনে দিয়া অবাকে চরম পর্যায়ে অ্যালিসার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে অ্যালিসার দৃষ্টি দেখে তার কথা বন্ধ হয়ে গেল। অ্যালিসা যে অনেক কষ্টে নিজেকে সামলে চুপচাপ দাঁড়িয়ে আছে সেটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। দিওর কপালে দুঃখ আছে সেটা সে বেশ বুঝতে পারছে। এই ছেলেটা মেয়ে পেলেই হইছে। মেয়েদের সামনে ভালো সাজতে গিয়ে সূর্যকে পশ্চিম দিক থেকে তুলতেও দ্বিধাবোধ করবে না। তার ইচ্ছে করছে এক্ষুনি ওয়ালিদকে ধরে দুটো চড় লাগাতে। এই দিকটা আগে সামলে নিক, তারপর ওয়ালিদকে সে দেখে নেবে। আভা মাথা নাড়িয়ে বলল, তাই তো দেখছি, আমি যতটা খারাপ আপনাকে ভেবেছিলাম আপনি তার থেকেও আরো বেশি খারাপ। ওয়ালিদ আভার কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, আমাকে এটা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? আভা স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনাকে কেন বলবো? বললে 500 টাকা দেব। আভা ভ্রুকুচকে গরম চোখে ওয়ালিদের দিকে তাকালো। ওয়ালিদ নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, কি? এভাবে তাকানোর কি আছে? তুমি তো বললে কোনো কারণ দেখাতে, এমনিতে তো আর বলবে না। তবে আমার জানার ভীষণ ইচ্ছে। আমি আপনাকে বলতে বাধ্য নই। কথাটা বলে আভা টান পায়ে ঘরে ফেরার উদ্দেশ্যে হাঁটা ধরল। ওয়ালিদ ও আভার পেছন পেছন ছাদ থেকে চলে গেল। ওরা চলে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলল দিও। তবে তাকে একটু প্রশান্তির ফুরসত না দিয়ে হনহন করে হাঁটা ধরল অ্যালিসা। দিও অনেক কষ্টে পথ আটকে দাঁড়ালো। অ্যালিসা মুখ অন্যদিকে ঘুরিয়ে আছে। রাগে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে। কোনো মতে সে দিওকে দর্শন করবে না পণ করছে যেন। দিও আহত হলো ভেষ। ভাই অকারণে ফাঁসিয়ে দিয়ে গেল, আর বোন এবার কতক্ষণ এমন মুখ ফুলিয়ে থাকবে কে জানে। বলা বাহুল্য সে অ্যালিসাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে। ওয়ালিদের থেকে কোনো অংশে কম নয় দিও। তাকে পাওয়ার জন্য মেয়েরা বেশ আগ্রহ প্রকাশ করে, তবে কখনো ওই সব মেয়েদের দিকে দেখেও না। দিও কিছুটা নিরীহ মুখ করে অ্যালিসার ডান হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলল, শ্বশুরেরই তো ছেলে। দেখো লিসা, এসব সব মিথ্যা। তুমি ওয়ালিদকে তো চিনো, অবশ্য পুরোপুরি চেনো না। যাই হোক, ও মিথ্যা বলেছে। তুমি কি কখনো আমাকে দেখেছো অন্য মেয়ের দিকে আমি ঝুঁকে গেছি? আই লাভ ইউ। ড্রিঙ্ক করেছিলে, এটা সত্যি? অ্যালিসার শীতল কণ্ঠ। দিও সম্মতিসূচক মাথা নাড়ল। অ্যালিসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে বিশ্বাস করি।
এত ইমোশনাল হওয়ার কিছু নেই। তবে তুমি বললে আমি ভাইয়াকে ঠিকমতো চিনি না। ভাইয়ার কি সিক্রেট আছে আমাকে বলো। না বললে হয় না? অ্যালিসা গরম চোখে তাকাতেই দিও একটা ঢোক গিলল। কি মুশকিলে পড়েছে সে। একদিকে বেস্ট ফ্রেন্ড আর অন্যদিকে তারই বোন নিজের গার্লফ্রেন্ড। বন্ধু হিসাবে সে কখনোই আমানতের খেয়ানত করবে না। দিওকে চুপ থাকতে দেখে তাড়া দিল অ্যালিসা। বলতে কি সমস্যা? ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম বলো আমায়। এমন প্রশ্ন শুনে হেসে ফেলল দিও। অ্যালিসার ক্রোধ দ্বিগুণ হলো। দিওর থেকে জোর করে হাত ছাড়িয়ে নিল। চলতে গিয়ে থেমে বলল, বন্ধুত্বই রক্ষা করো তুমি। আমাকে ভুলে যাও। ব্রেকআপ। আজকের পর আমার পিছন পিছন ঘুরঘুর করবে না। না তো আমাকে কল বা মেসেজ করবে। আর আমাকে প্রপোজ করা ছেলেদের হ্যারেস করা তো দূরের কথা, তাদের কাছেও ঘেঁষবে না।